মাটা তো মরে গেছে, এবার ছেলেটাকেও মেরে দিতে হবে। কোনোভাবেই এই পরিবারের অংশীদার যেন ওই ছেলেটা না হয়। আপু, ছেলেটা বাচ্চা, তোর বংশধর, ওকে মেরে ফেলা কি ঠিক হবে? বাচ্চা তো কি হবে, এখনই বিষ দাঁত ভেঙে ফেলতে হবে, তা না হলে বড় হয়ে বিষধর সাপ হয়ে সবাইকে ছোবল মারবে। আর বংশধর আবার কিসের? আমি এই বিয়ে মানি না, ওটা একটা জারজ সন্তান, ওকে মেরে ফেলাই ভালো। তুই লোক ঠিক কর, আমি ওকে বাঁচতে দেব না। ঠিক আছে আপু, আমি দেখছি। সহিল আমেরিকা থেকে চলে আসার আগে এই কাজ করতে হবে, তা না হলে আবার ধরা পড়ে যাব। তুই আমাকে 10 লাখ টাকা দিবি, আমি লোক ঠিক করব। একটা বাচ্চাকে নিয়ে ষড়যন্ত্র করছে একটা পুরুষ ও মহিলা, বলছে বাচ্চাটিকে মেরে ফেলতে হবে। বাচ্চাটি পরিবারের অবৈধ সন্তান। সত্যি কি বাচ্চাটি পরিবারের অবৈধ সন্তান? আর তাকে মেরে ফেলার কথা বলছে কেন? না, যেভাবেই হোক সজীবকে নিয়ে আমাকে এখান থেকে চলে যেতে হবে, তা না হলে এরা কেউ ওকে বাঁচতে দেবে না। 2 বছর পর এক মহিলা তার 10 বছরের বাচ্চাকে নিয়ে প্রায় 2 ঘন্টা স্টেশনে বসে আছে। বিকেলে ঝড় উঠেছিল, তাই অনেক ট্রেন বাতিল করা হয়েছে। বাচ্চাটি তার মাকে বলছে, মা, আমার খিদে পেয়েছে। আর একটু অপেক্ষা কর বাবা, স্টেশনে কোনো খাবার দেখতে পাচ্ছি না, ট্রেন এলে আমরা চলে যাব, তারপর ওখানে গিয়ে আমি তোমায় খেতে দিব। মা, ট্রেন কেন আসছে না? আজকে ঝড় উঠেছিল, সেই জন্য অনেক জায়গায় তার ছিঁড়ে গেছে, তাই ট্রেন আসতে দেরি হচ্ছে। মা, আমরা কখন পৌঁছবো ওখানে? সোনা ছেলে আমার, আর একটু অপেক্ষা করো, এই তো কিছুক্ষণ পরেই আমরা চলে যাব। মা, আমরা কোথায় যাব? কোথায় নিয়ে যাচ্ছ মা আমাকে? জানি না বাবা, আল্লাহ আমাদের জন্য কোন জায়গা ঠিক রেখেছে। মা, আমরা আর নানু বাড়ি ফিরে যাব না? তুমি তো বলেছিলে এবার থেকে আমরা নানুর বাড়িতেই থাকবো। ছেলের কথা শুনে অসহায় জারিনা বেগম বলল, জানি না বাবা, যেখানেই যাচ্ছি বিপদ আমাদের পিছু ছাড়ছে না। এবার কি হবে আমি জানি না, আমি আর তোকে কতদিন সুরক্ষিত রাখতে পারবো। আমাদের এই গল্পের নায়ক সজীব শিকদার। তার বয়স এখন মাত্র 10 বছর। তার বাবা সোহেল শিকদার একজন বিজনেসম্যান। সজীবকে তার পরিবারের লোকেরা খুন করতে চাইছে, কিন্তু কেন? সজীব স্টেশনে তার মায়ের সাথে বসে আছে। তার মা খুব আতঙ্কিত। সজীবের নিরাপত্তার কথা ভেবে সে সজীবকে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু কেন? সজীবের কে ক্ষতি করতে চাইছে? আমাদের এই গল্পের সাথে থাকুন, আস্তে আস্তে সব ঘটনা জানতে পারবেন। মা, আমি যদি স্কুলে না যাই আমি কিন্তু পিছিয়ে যাব, ম্যামেরা বকাবকি করবে। ছেলের কথা জারিনা মনে মনে বলল, আল্লাহর রহমতে কৃপায় আগে তোকে আমি বাঁচাই, তারপর স্কুলে যাবি বাবা। তুই তুই তো জানিস না, তোর পরিবারের লোক তোকে ষড়যন্ত্র করছে খুন করার জন্য। তোর মাকে তো ওরা শেষ করে দিল, আর তোর বাবা তোদের ব্যাপারে উদাসীন, সে তার নিজের বিজনেস নিয়ে ব্যস্ত। মা, আজ কতদিন হয়ে গেল আমি বাবাকে দেখিনি। বাবা কেন আমায় ফোন করে না? তোর বাবা খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসবে, আর তোকে আমার কথা শুনতে বলেছে। মা ও ছেলের কথাবার্তার অনেকক্ষণ ধরে এক ভদ্রলোক শুনছিল। তার নাম হুমায়ুন চৌধুরী। ভদ্রলোক সেখানে আসে আর বলে, মা, তোমরা কোথায় যাবে? হুমায়ুন চৌধুরীর কথায় জারিনা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে আর বলে, আমি জানি না, আল্লাহ জানে। জারিনা বেগমের কথায় হুমায়ুন চৌধুরীর সন্দেহ হয়। সে বলে, এটা কি কথা মা? তুমি জানো না, অথচ আল্লাহ জানে। হুমায়ুন চৌধুরীর কথায় জারিনা বেগম কিছু বলে না। কিছুক্ষণ থেমে হুমায়ুন চৌধুরী বলল, একটা কথা বলবো মা, তুমি কিছু মনে করবে না? হুমায়ুন চৌধুরীর কথায় জারিনা বলল, আপনি বলুন, আমি কিছু মনে করব না। তুমি কি কোনো সমস্যার মধ্যে আছো মা? হুমায়ুন চৌধুরীর কথায় জারিনা কিছু বলে না। হুমায়ুন চৌধুরী বুঝতে পারে কিছু তো সমস্যা আছে। সে জিজ্ঞাসা করে, মা, তোমার কোলে যে শুয়ে আছে সে তোমার সন্তান, আর আমি তোমার বাবার মতোই। তাই সন্তানকে কোলে নিয়ে তুমি মিথ্যা কথা বলো না। এক বাবার কাছে, বুঝেছো? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তায় আছো। তাছাড়া আজকে ওয়েদার ভালো না, বৃষ্টি পড়ছে, আকাশ ডাকছে। ওই ওয়েদারে কেউ বাইরে বেরোতে পারছে না, আর তুমি বাচ্চা ছেলেটাকে নিয়ে কোথায় যাবে? হ্যাঁ, তারপরও বলছো আল্লাহর কপালে কি লেখা আছে জানি না। হুমায়ুন চৌধুরীর কথায় জারিনা কিছু বলল না, শুধু তার চোখ দিয়ে 2 ফোঁটা পানি বেরোলো।
হুমায়ুন চৌধুরী পুনরায় জিজ্ঞাসা করলো, তারপর সে বলল, এখন কিছু বলা সম্ভব নয় চাচা, শুধু জেনে রাখুন আপনার মেয়ে বিপদের মধ্যে আছে। জারিনার কথা শুনে হুমায়ুন চৌধুরী বলল, তুমি এখানে 1 মিনিট বসো, আমি এক্ষুনি আসবো। তুমি কিন্তু কোথাও যাবে না, অন্ধকার হয়ে গেছে, হয়তো কোনো খারাপ লোক আসতে পারে। তাই আমার কথা শোনো, আমি এক্ষুনি যাবো আর আসবো। আমি না আসা পর্যন্ত কিন্তু যাবে না। তোমার এই বাবাকে তুমি বিশ্বাস করতে পারো। কথাটা বলে হুমায়ুন চৌধুরী চলে যায়। 1 মিনিটের মধ্যে হুমায়ুন চৌধুরী কিছু বিস্কুট আর মুড়ি চানাচুর কিনে নিয়ে আসে। জারিনা বেগমের উদ্দেশ্যে সেগুলো দিয়ে বলে, মা, এত ঝড় বৃষ্টি, দোকান খোলা নেই, তাই বেশি কিছু পাই নাই। মুড়ি চানাচুর আর বিস্কুট আনছি, আপাতত ওইগুলো তুমি তোমার বাচ্চাকে দাও। হুমায়ুন চৌধুরীর কথায় জারিনা বেগম একটু আশ্বস্ত হলো। তারপর সে তার ছেলে সজীবকে তুললো, তাকে কিছু খাইয়ে দিল। সজীব বলল, মা এত খাবার কোথা থেকে এলো? তখন পাশ থেকে হুমায়ুন চৌধুরী বলল, কেন ভাই, তোমার এই দাদু কিনে দিয়েছে। তুমি তখন বলেছিলে না তোমার খিদে পেয়েছে, তাই তো আমি তোমায় কিনে দিলাম। তুমি খেয়ে নাও, তারপর আমরা অনেক গপ্প করব, কেমন? তারপর সজীবকে বিস্কুট খেতে দেয়। জারিনা বেগমের খিদে পেলে খেতে ইচ্ছা করছিল না, সে কিছু খেতে চাইছিল না, কিন্তু হুমায়ুন চৌধুরীর জোরাজুরিতে সে দুটো মুড়ি খায়। তারপর দুজনে নীরব। হুমায়ুন চৌধুরী কিছু জিজ্ঞাসা করলো না, আর জারিনা কিছু বলার প্রয়োজন মনে করলো না। কিছুক্ষণ পর ট্রেন আসতেই হুমায়ুন চৌধুরী বলল, মা চলো, ট্রেন ছেড়ে দেবে যে। কোথায় যাব বাবা? কেন মা, বাবার সাথে যেতে ভয় পাচ্ছ? মা, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। তোমার বয়সে আমার একটা মেয়ে আসে, সে অভাগী, তার বিয়ে হয়েছে কিন্তু সুখী হয়নি। ভয় নি, তুমি আমার সাথে চলো, বাড়িতে গেলেই সব জানতে পারবে। আর আমি কথা দিচ্ছি, তোমার কোনো ক্ষতি আমি করুম না। তুমি বিশ্বাস করতে পারো তোমার এই বাবাকে। আমি বুঝতে পারছি মা, তোমার কোথাও যাওয়ার জায়গা নেই, আর তুমি খুব বিপদের মধ্যে আছো। তুমি চলো আমার সাথে, অন্তত এই ছোট ছেলেটার মুখের দিকে তাকিয়ে তার নিরাপত্তার কথা ভেবে চলো। জারিনা বেগম ভাবল আর মনে মনে বলল, এই চাচাকে দেখে মনে হচ্ছে খুব ভালো মানুষ, বিশ্বাস করা যেতে পারে। তাছাড়া সজীব এখন ছোট, ওকে যেভাবেই হোক ভালো রাখতে হবে। যদি কোনোভাবে ওরা জানতে পেরে যায় ক্ষতি করে দিবে। আল্লাহ যা কপালে লিখেছে তাই হবে। জারিনা বেগমকে কিছু ভাবতে দেখে হুমায়ুন চৌধুরী বলল, মা, তুমি মনে মনে কি ভাবছো? আমি খারাপ লোক? আসলে আমি কথাটা শেষ করতে দিল না। তার আগে হুমায়ুন চৌধুরী জারিনা বেগমের উদ্দেশ্য বলল, এখন কোনো কথা নয়, তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো, তারপর আমি সব কথা শুনবো। 2টো স্টেশন হর আমার বাড়ি, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব, তারপর তোমার সব কথা শুনবো। জারিনা বেগম আর কিছু না বলে হুমায়ুন চৌধুরীর সাথে ছেলেকে নিয়ে ট্রেনে উঠে পড়ে তার 2টো স্টেশনে পরে নেমে পায়ে হেঁটে তার বাড়ি যায়। দরজার শব্দ হতে একটা 24-25 বছরের মেয়ে দরজা খুলে দেয়। হুমায়ুন চৌধুরীর সাথে জারিনা আর একটা বাচ্চাকে দাঁড়িয়ে থাকতে দেখে তাকিয়ে থাকে। হুমায়ুন চৌধুরী তার মেয়ে শবনম বেগমকে বলল, কি দেখছিস সব বলবো, আগে একটু তো ঘরে ঢুকতে দে। বাবার কথা শবনম সরে দাঁড়ায়। হুমায়ুন চৌধুরী জরিনা সজীবকে নিয়ে ভেতরে ঢোকে। তারপর হুমায়ুন চৌধুরী মেয়ের উদ্দেশ্য বলল, মা, আগে তোর এই আফুটাকে শাড়ি দে, শাড়িটা ভিজে গেছে, আর ছেলেটার ড্রেসটা চেঞ্জ করে দে। আমার খুব ক্লান্ত লাগছে এখন, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, কাল সকালে সব কিছু বলবো। তারপর শবনম জরিনাকে তার একটা শাড়ি দেয় আর সজীবকে ভালো করে মুছিয়ে জামা প্যান্ট পাল্টে দেয়। গরম গরম পরোটা আর ডাল ছিল, তাদেরকে খেতে দেয়। খাওয়া দাওয়ার পর ক্লান্ত থাকায় সকলেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম ভাঙলে অপরিচিত জায়গা দেখে সজীব কান্না শুরু করে দেয় আর মাকে দেখতে পায় না। সে যখন কাঁদছিল শবনম সেখানে আসে আর বলল, মা, এত বড় ছেলে কান্না করে, তুমি কান্না করো না বাবু, তোমার মা এক্ষুনি আসবে। তুমি কে? আমার মা কোথায়? তোমার মা ওয়াশরুমে গেছে, এক্ষুনি আসছে। আর আমি তোমার একটা আন্টি, তুমি চলো, তোমার জন্য রান্নাঘরে নাস্তা তৈরি করা হয়ে গেছে। আগে তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর নাস্তা খাবে। তারপর শবনম সজীবকে ফ্রেশ করিয়ে দুধ আর বিস্কুট দেয়। হুমায়ুন চৌধুরী সজীবকে বলে, কি দাদু ভাই, খিদা পাইছে, খেয়ে নাও। তখন ওয়াশরুম থেকে বেরিয়ে আসে জরিনা। তাকে দেখে সজীব জড়িয়ে ধরে আর বলে, মা তুমি কোথায় গিয়েছিলে? আমি কখন থেকে তোমায় দেখতে পাইনি, আমার খুব খিদে পেয়ে গেছিল। ছেলের কথায় জরিনা ছেলের কপালে চুম্বন দিয়ে বলল,
কোথায় যাব বাবা? কোথাও যাইনি তোকে ছেড়ে। কোথায় যাব? আজকে তোর ভালোর জন্যই তো আমি তোকে নিয়ে এখানে চলে এসেছি। তারপর সকালে নাস্তা হয়ে গেলে হুমায়ুন চৌধুরী তার মেয়ে শবনমের উদ্দেশ্য বলল, জানিস শবনম, কালকে আমি স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। তারপর অনেকক্ষণ ধরে এদের মা ছেলেকে দেখছিলাম আর এদের কথা শুনছিলাম। ওদের কথা শুনে বুঝতে পারি এরা খুব বিপদে আছে, তাই আমি ওদের বলি আমার সাথে আসার জন্য। ওরা প্রথমে রাজি হয়নি, তারপর বলার পরে রাজি হয়েছে। তারপর হুমায়ুন চৌধুরী জরিনাকে উদ্দেশ্য করে বলল, মা, এবার তুমি বলো কেন এত বৃষ্টিতে ছেলেকে নিয়ে তুমি স্টেশনে ছিলে? আর তুমি বলছিলে আমার কোথাও যাওয়ার জায়গা নাই। কি হয়েছে? কে বলল তোমার কোনো ভয় নেই? তুমি এখানে নিরাপদে থাকবে, কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। এটা আমাদের বাবা মেয়ের সংসার, আর আমাদের কেউ নেই। হুমায়ুন চৌধুরীর কথা শুনে জরিনা কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, ঠিক আছে, আমি সব বলবো। হুমায়ুন চৌধুরীর দুটো রুম, একটা রুমে হুমায়ুন চৌধুরী থাকে আর একটা রুমে তার মেয়ে শবনম থাকে। হুমায়ুন চৌধুরী ঘরে টিভি ছিল। জরিনা সজীবকে নিয়ে গিয়ে টিভি চালিয়ে দিল আর বলল, সজীব, এই ঘরে বসে টিভি দেখো, আমি কার্টুন চালিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা কার্টুন, কেমন? সজীব টিভিতে কার্টুন দেখতে ভালোবাসে, তাই সে আর কিছু বলল না। টিভিতে বসে বসে কার্টুন দেখতে লাগলো। জরিনা ফিরে এসে হুমায়ুন চৌধুরীর উদ্দেশ্যে বলল, চাচা, আসলে আমার সাথে যে ছেলেটাকে আপনারা দেখেছেন, এটা আমার ছেলে নয়, এটা আমার আপুর ছেলে। আমি বিয়ে করিনি, আমি ওকে আমাকে মা বলে ডাকতে শিখিয়েছি, তাই ও আমাকে মা বলে। আমরা দুই বোন, আমার আপু বড় আর আমি ছোট। আমার বাবা এক কোম্পানিতে সিকিউরিটির কাজ করত। হঠাৎ আপু একদিন খাবার দিতে চায় বাবাকে, আর সেই কোম্পানির মালিকের ছেলের সাহিল শিকদারের চোখ পড়ে আমার আপুর উপর। সে তাকে প্রেমের প্রস্তাব দেয়। প্রথমে আমার আপু রাজি ছিল না, তারপর ছেলেটা আমার আপুকে বোঝায় তাকে না পেলে সে আর বাঁচবে না। তাতেও আপু রাজি হয় না, কিন্তু সাহিল শিকদার নানাভাবে আপুকে বোঝাতে থাকে সে সত্যিই আপুকে ভালোবাসে। একদিন হঠাৎ আমার বাবা ওখানে অসুস্থ হয়ে পড়েছিল, আর সাহিল শিকদার বাবাকে হসপিটালে নিয়ে যায়। বাবার রক্তের প্রয়োজন ছিল, সাহিল শিকদার নিজের রক্ত দিয়ে বাবাকে বাঁচায়। তারপর থেকে সাহিল শিকদারের প্রতি আপুর একটা ভালো লাগা কাজ করে। আস্তে আস্তে সে ভদ্রলোককে ভালোবেসে ফেলে। সাহিল শিকদার ব্যবসা সূত্রে বেশিরভাগ সময় বিদেশে থাকতো। তারপর আপু একদিন প্রেগনেন্ট হয়ে পড়ে। সাহিলকে বলতে সে বিয়ে করতে রাজি হয়, কিন্তু তার বাড়ির লোক মেনে নেয় না। সাহিলের বহরমপুর শহরে ফ্ল্যাট ছিল, সে আপুকে সেখানে রাখে। কিন্তু আপুর যখন 6 মাস, তখন সাহিলের বিদেশে কাজ পড়ে যায়। আমাদের বাড়ির পরিবেশ অতটা ভালো নয়, তাই সাহিল তার মাকে বুঝিয়ে আপুকে ওখানে রেখে যায়। সাহিল সিকদার তারা দুই ভাই, বড় ভাই একজন ডাক্তার। তার স্ত্রী আয়েশা আমার আপুকে সহ্য করতে পারতো না। এমনকি শাশুড়ি মা সাইনাস বেগম আমার আপুকে খুব মারধর করতো, বলতো কোনোভাবে যেন তার ছেলেকে না বলা হয়। ওই বাড়িতে আপুর এক মামা শ্বশুর থাকতো, আর তার মেয়ের সাথে নাকি সাহিলের বিয়ের কথা ভেবেছিল তার মা। কিন্তু সাহিল আপুকে ভালোবেসে বিয়ে করে ফেলে। দেখতে দেখতে আপুর একটা ছেলে হয়। সজীব যখন হয় তখন আমি বেশ কিছুদিন ওই বাড়িতে আপুর সাথে ছিলাম। সজীব যখন 6 বছরে, তখন থেকেই আপু আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। বেশিরভাগ সময় বিছানায় শুয়ে থাকতো, আর আমি গিয়ে ওখানে থাকতাম। মাকে পেত না বলে সজীব খুব কান্নাকাটি করতো। আমি তখন বলেছিলাম, আমি তোর মা, তুই আমাকে মা বলে ডাকবি। সজীব সেই থেকেই আমাকে মা বলে ডাকে। দেখতে দেখতে আরও কিছুদিন কেটে যায়, কিন্তু আপু সুস্থ হয় না। আপুর ভাসুর হোমিওপ্যাথি ডাক্তার, তাই ওই আপুর ট্রিটমেন্ট করতো। আমি বলেছিলাম সাহিল ভাইয়াকে আপুকে ভালো ডাক্তার দেখাতে। ভাইয়া বলেছিল তার বড় ভাই ভালো ডাক্তার, ওই ভালো করে দেবে। কিন্তু আপু আর ভালো হয় না। এভাবে বেশ কিছুদিন চলার পর একদিন আপুর অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং সে মারা যায়। আমার দুলা ভাই সাহিল শিকদার কখনোই তার স্ত্রী এবং সন্তানকে সেভাবে নজর দিত না। সে তার বিজনেসটাকে খুব ভালোবাসতো আর সেই নিয়েই ব্যস্ত থাকতো। আপু যখন মারা যায় তখন এখানে ছিল না। মারা যাওয়ার খবর পৌঁছানোর সত্ত্বেও সে বাড়ি আসেনি। আপুর দাহন কার্য সম্পূর্ণ হলে আমি সজীবকে নিয়ে একটা রুমে শুয়েছিলাম। কিছু কথা আমার কানে আসে। আমি গিয়ে যা শুনি তাতে আমার মাথা ঘুরতে থাকে। আমি আর দেরি করি না, সজীবকে নিয়ে সেদিনই আমি আমাদের বাড়িতে চলে আসি।
আমাদের বাড়িটা নিরাপদ ছিল না, কারণ ওরা যে কোনো সময় ওখানে আসতে পারতো। তারপর আমি আমাদের বাড়ি থেকে সজীবকে নিয়ে চলে যাই আমার বান্ধবীর বাড়িতে। কিছুদিন কাটায়, বান্ধবীর স্বামী বিদেশে থাকে, সে আমাকে সাহায্য করে, একটা ভালো কাজ পাইয়ে দেয়। ভালোই চলছিল। হঠাৎ সেখানে একদিন আমাকে আমার আপুর বড় ভাসুর দেখতে পায় আর আমাকে হুমকি দেয়, তুই তোর আপুর ছেলেকে কোথায় রেখেছিস, যদি না বলিস তোকে পুলিশে ধরিয়ে দিব। আমি কোনোভাবে তার হাত থেকে ছাড়া পেয়ে বাড়িতে চলে আসি। আর সেদিনই সুজীবকে নিয়ে আমি বেরিয়ে পড়ি এক অজানা গন্তব্যে। স্টেশনে বসেছিলাম ঝড় বৃষ্টি উপেক্ষা করে, ট্রেন আসার অপেক্ষায়। সুজীবকে নিয়ে যেখানে পারি চলে যাব। জানি না আল্লাহ সুজীবের কপালে কি লিখেছে, আর ওখানেই আপনার সাথে আমার আলাপ। তারপর এখানে আসি আমি। জরিনার মুখ থেকে সব কথা শুনে শবনম বলল, তাহলে তোমার তো অনেক কষ্ট আপু, ওই ছেলেকে তুমি কি করে মানুষ করবে? শবনম বেগমের কথা শুনে জরিনা একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, আমি জানি না আল্লাহ তাআলা ওর কপালে কী লিখেছে। আমার বিশ্বাস, আমি যদি বাড়ি ফিরে যাই ওরা ওখানেই আসবে, কারণ এই ছেলেটাকে ওরা বাঁচাতে চাইছে না। সেজন্য আমি লুকিয়েছিলাম আর লুকিয়ে থাকতে চাই। তোমরা যদি আমাকে এখান থেকে চলে যেতে বলো, আমি এই ছেলেকে নিয়ে মরে যাব, তবু সজীবকে আমি ওদের হাতে তুলে দেব না। এইভাবে কথা বলো না, তুমি কোথাও যাবে না আপু। সজীবও তো আমারই ছেলে, সজীব এখানেই থাকবে। আমরা দুজনে মিলে আমাদের ছেলেকে মানুষ করব। আমারও তো সন্তান থাকা সত্ত্বেও আমি নিঃসন্তান। শবনমের কথা শুনে জরিনা কিছু বুঝতে পারল না। সে বলল, তার মানে তুমি কি বলছো, তোমার বাচ্চা থাকা সত্ত্বেও তুমি তাকে পাচ্ছ না? আমি বুঝতে পারছি না বোন, তোমার কি হয়েছে, তুমি খুলে বলো। আমার বিয়ে হয়েছিল আজ থেকে 8 বছর আগে। বিয়ের 2 বছরের মাথায় আমার মেয়ে আলিশা হয়। বেশ ভালোই চলছিল। আমার স্বামীর শাড়ির ব্যবসা ছিল। হঠাৎ একদিন রাস্তা দিয়ে আসার সময় একটা ট্রাকের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলে সে মারা যায়। তারপর আমার স্বামীর পরিবার আমার উপর নানা রকম অত্যাচার করে। আমার স্বামীর জীবন বীমা পলিসি ছিল, যার আমি নমিনিও ছিলাম। সেই টাকাটা ওরা আমার কাছ থেকে নিয়ে নেয়। আমার দেওরের চরিত্র ভালো ছিল না, সে নানাভাবে আমাকে বিরক্ত করতো। অথচ তখন আমার দেওরের বিয়ে হয়ে গিয়েছিল। কিছু বললে আমার শাশুড়ি, আমার ননদ, এমনকি আমার ছোটো যা আমার থেকে বয়সে ছোটো, তবু সে আমাকে মারধর করতো। ননদের ওখানে বিয়ে হয়েছিল, সে প্রায় আসতো আর আমার উপর নানা রকম অত্যাচার করতো। এই অবস্থা আমি আর সহ্য করতে পারলাম না। আমি আমার মেয়েকে নিয়ে বাবার কাছে চলে আসার সিদ্ধান্ত নিলাম, কিন্তু ওরা আমাকে আমার মেয়ে সন্তানকে দিল না। বললো ওদের বংশের মেয়ে ওরা রেখে দেবে। আমি অনেক কান্না করলাম, কিন্তু ওরা দিল না। তাই ছোট্ট আলিশাকে রেখে আমাকে চলে আসতে হলো। আমি অনেক চেষ্টা করেছিলাম, আমাকে বললো কোর্টে গেলে নাকি মেয়েকে পাওয়া যাবে। কিন্তু আমরা গরিব মানুষ, অত পয়সা কোথায় যে কোর্টে যাব। তাই আজকে 3 বছর আমার মেয়ে আমার থেকে দূরে আছে। আমি আমার মেয়েকে কাছে পাচ্ছি না। একজন মা হিসেবে কতটা কষ্ট আমি বোঝাতে পারবো না। কথাটা বলে শবনম বেগম কান্না শুরু করে দিল। জরিনা তাকে সান্ত্বনা দিয়ে বলল, কান্না করো না বোন, রক্ত সম্পর্ক কখনো বেইমানি করে না। তোমার মেয়ে একদিন ঠিক তোমার কাছেই ফিরে আসবে। উপরে একজন আছে, তিনি সব দেখতে পাচ্ছেন, শুধু একটু সবুর করো, সব ঠিক হয়ে যাবে। এদিকে সাহিলের বড় ভাই শরীফুল বাড়িতে গিয়ে তার মায়ের উদ্দেশ্যে বলল, মা, আমি জরিনকে দেখেছি। সেদিন একটা কাজে মালদায় গিয়েছিলাম, ওখানে একটা মার্কেটে দেখলাম জরিনকে। আমি তাকে চিনতে পারলাম, তার সাথে কথা বল, সে কোনোভাবে হাতটা ছাড়িয়ে নিয়ে ছুটে চলে গেল। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু যেহেতু বাজারের মধ্যে সেখানে অনেক লোক আছে, তাই কিছু করতে পারলাম না। একটা মেয়েকে ধরে টানাটানি করেছি, কেউ কিছু বলতে পারে, তাই আমি কিছু করতেও পারিনি। ছেলের কথা সাইনাস বেগম বলল, তুই তো একবার আমাকে ফোন করবি, আমরা সাথে সাথে গাড়ি নিয়ে চলে যেতাম। মা, ওটা মার্কেট, তখন ওখানে অনেক লোক ছিল। একটা মেয়েকে টানছি, তাহলে সেটা দেখলে পাবলিক তো আমাকে মারবে। আমার তো একটা মান সম্মান আছে, আমি একজন ডাক্তার, তুমি বুঝতে পারছো না কেন? তবে আমার বিশ্বাস সজীব ওই মেয়েটার সাথেই আছে। দেখবা মা, ও একদিন ফিরে আসবে আর আমাদের সম্পত্তির দাবি করবে। সেই সুযোগ ওকে দেব না। তখন পাশ থেকে সাইনাস বেগমের বড় বৌমা আয়েশা বেগম বলল, কি করবেন কি আপনি? আপনার ক্ষমতা কতটুকু পারলেন না তো? ওরকম একটা গরিব ছোট লোকের মেয়ে এই বাড়ির বউ হলো, আবার তার পেটে একটা ছেলেও হলো। কি করলেন কি? দেখবেন ওই ছেলে ওই বংশের একদিন রাজ করবে। তোমরা কেন অত চিন্তা করছো? এই বাড়ির সম্পত্তি আমার শ্বশুরের নামে যেটুকু আছে, আমি তোমাদের 2 ভাইয়ের নামে লিখে দেব। আর সাহিলের বিয়ে আমার ভাই জাফর আলীর মেয়ের নয়নার সাথে হবে। সাহিল দেশে ফিরলে ওর বিয়ের ব্যবস্থা করব।
আর আমি নয়নাকে শিখিয়ে দেব যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চা নিতে, যাতে এই সম্পত্তি ওই ছোট লোকের নামে না হয়। আর সাহিলের সম্পত্তি যাতে সাহিল তার বাচ্চাকে দেয় সেটাই ব্যবস্থা করব। জানেন সাহিলের কত সম্পত্তি? কয়েকশো কোটি টাকা। কলকাতা শহরে 2টো ফ্ল্যাট আছে, বহরমপুরে ফ্ল্যাট আছে, বসিরহাটে আবার অফিস আছে, আবার জায়গা কেনা আছে। গাড়ি বাড়ি সাহিলের কি নেই? ও এত চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করব, আমি তো বলছি। চেষ্টা করে তো প্রথম বিয়েটা আটকাতে পারলেন না। শেষ পর্যন্ত আমরা পরিকল্পনা করলাম বলেই ওই মেয়েটা 2 দিনে ছেড়ে চলে গেল। আমাদের ভুল হয়েছিল। যদি মায়ের সাথে ছেলেটাকেও একটু একটু করে খাওয়াতাম তাহলে মনে হয় ভালো হতো, কিন্তু ওই মেয়েটার জন্য কিছুই করতে পারলাম না। ওই মেয়েটা সজীবকে একবারও কাজ ছাড়া করছে না। এদিকে সাহিল শিকদার বাবা তুই কোথায় আছিস? ফিরে আয় বাবা আমার কাছে। আমি কথা দিচ্ছি তোকে কখনো অবহেলা করব না। আমি বুঝতে পারছি দোষ আমারই ছিল। তোর মাকে আমি কখনো সময় দিতে পারিনি। নিজের বিজনেস নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম, তাই আমার অবহেলা সে সহ্য করতে পারলো না, আমাকে ছেড়ে চলে গেল। কিন্তু তুই ফিরে আয়, তোকে আমি আমার বুকের মধ্যে লুকিয়ে রাখবো। আমি জানি তোর খালা নিশ্চয়ই তোকে কোথাও লুকিয়ে রেখেছে। ওই মেয়েকে আমি ছাড়বো না। ওর কি অধিকার আছে আমার সন্তানকে লুকিয়ে রাখার? একটা বাচ্চা ছেলের ফটো নিয়ে কথাগুলো বলছে আর রান্না করছে বিজনেসম্যান সাহিল শিকদার। ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে। দেখে তার মায়ের ফোন। ভাবলো ফোনটা কেটে দেবে, আবার কি মনে করে সে ফোনটা রিসিভ করলো। ঠিক তখনই ওপাশ থেকে তার মা শাহনাজ বেগম কর্কশ কণ্ঠে বলে উঠল, আমি কোনো কথা শুনবো না। সামনের সপ্তাহে তুই দেশে ফিরে আসবি। নয়নার সাথে তোর বিয়ে ঠিক করেছি। আমি যেন বেঁচে থাকতে তুই এই বিয়ে করিস। আমার শরীর ভালো নয়, কখন কি হয়ে যায় বলা যায় না। তুই তো আমার কথা কখনো শুনিসনি, চিরকাল আমাকে অবহেলা করেছিস। মায়ের কথা না শুনে একটা ছোট লোকের মেয়েকে বিয়ে করলি যে তোর যোগ্যই নয়। বিয়ের পর অসুস্থ হয়ে পড়লো, কোনো রকমে একটা ছেলে পেটে ধরলো, আর 12 মাস বিছানায় শয্যাশায়ী হয়ে থাকতো। কি পেলি তুই? কিছুই তো পেলি না। সে তো মরে গেল, এমনকি ষড়যন্ত্র করে তার বোনের হাতে ছেলেটাকে তুলে দিল যাতে এই বাড়িতে না রাখে, আর বোন এটাকে নিয়ে চলে গেল। কি করবে? হয় ওকে মেরে ফেলবে, না হয় ওকে শিশু শ্রমিক বানাবে, এখন থেকে কাজ করাবে। আর তো ওদের কাছে কোনো উপায় নেই, ওরা তো ফকিরের মতোই বাচ্চাকে মানুষ করবে, তাই না? তাই বলছি তুই আমার কথা শোন, ফিরে আয় আর নয়নাকে বিয়ে কর। তোর মামা ও নয়নাও এই বিয়েতে রাজি আছে। মায়ের কথা শুনে সাহিল রেগে গেল আর বলল, মা আমি কতবার বলবো, নয়নকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। শুধু নয়না কেন, কোনো মেয়েকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। আমি আমার স্ত্রী রাবেয়াকে খুব ভালোবাসি, তাই অন্য কোনো মেয়ের কথা আমি কল্পনাও করতে পারি না। আমার ছেলেকে আমি খুঁজে বের করব, তোমাকে চিন্তা করতে হবে না। এবার আমি দেশে ফিরে যাচ্ছি, আর একবার থেকে বেশিরভাগ সময় আমি দেশে থাকবো। তাই তুমি যে কাজগুলো করছো সে কাজই করো, আমার বিষয়ে কখনো মাথা ঘামাবে না। এখন আমি রাখছি, পরে কথা বলবো। কথাটা বলে ফোনটা কেটে দেয় সাহিল। এদিকে শাহনাজ বেগম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আর মনে মনে বলল, যত যাই করুক, নয়নার সাথে আমি তোর বিয়ে দিয়েই ছাড়ব। তুই শুধু একবার দেশে ফিরে আয়। কথাটা বলে সে নয়নার রুমে গেল। নয়না তার বাবার সাথে তার ফুপিয়ে বাড়িতেই থাকে। এখান থেকেই সে পড়াশোনা করে, একটা পার্ট টাইম জবও করছে। শাহনাজ বেগমকে রুমে ঢুকতে দেখে নয়না বলল, ফুপি তুমি কিছু বলবে আমায়? নয়নার কথায় শাহনাজ বেগম বলল, তুই তো জানিস আমার ইচ্ছা তোর সাথে সাহিলের বিয়ে দেয়া, কিন্তু সাহিল রাজি হচ্ছে না। তাই সাহিল এবার যদি দেশে ফিরে আসে, তুই কিন্তু যেভাবেই হোক প্রেমের জালে ফাঁসাবি, এমন ভালোবাসা দিবি যেন তোকে বিয়ে করতে বাধ্য হয়। আর বেশি দেরি করবি না, তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নিবি, যাতে সাহিল তার সম্পত্তি ওই ছোটলোক ফকিরের বাচ্চাকে দিতে না পারে। শাহনাজ বেগমের কথা শুনে নয়না বলল, ফুপি আমি চেষ্টা করব। এর কিছুদিন পর সাহিল দেশে ফিরে আসে। নয়না তার কাছে গেলে সাহিল বলে,
তুমি আমার মামার মেয়ের সম্পর্কে আমার বোন, আর আমি তোমাকে সে চোখে দেখছি। কখনো তোমাকে ভালোবাসতে পারবো না। আমার মনে শুধু একটা নারী বিরাজ করে, সে না থাকলেও আমি তার অস্তিত্ব আজও বুঝতে পারি। তাই কখনো তোমাকে আমি আমার করে নিতে পারবো না। তাই তুমি অন্য জায়গায় ট্রাই করো। এই ভুল লোককে ট্রাই করে তোমার জীবনটাকে নষ্ট করো না। তোমার এখন বয়স কম, তোমার ফিউচার বাকি আছে। তাই তোমাকে সাবধান করে দিলাম, এরপর কখনো আমার সামনে তুমি আসবে না। আমার মা যেটা ভাবছে সেটা কখনোই সম্ভব নয়। তাই তুমি আমার মায়ের ইচ্ছেকে পূরণ না করে নিজের ইচ্ছেকে পূরণ করো। এদিকে মন খারাপ করে বসে আছে শবনম বেগম। তাকে দেখে জরিনা বলল। কি হয়েছে শবনম, মন খারাপ কেন? জরিনার কথায় শবনম বেগম কান্না করতে করতে বলল, আপু, আজকে আমার মেয়ের জন্মদিন। আমি এমন মা, মেয়ের জন্মদিনে আমি কাছে পাচ্ছি না। পৃথিবীতে এরকম মেয়ের মায়ের বেঁচে থেকে কি লাভ বলো? সন্তান থেকে কাছে না পাওয়ার কি যন্ত্রণা। তুমি তো তবু মা না হলেও মায়ের স্বাদ মেটাচ্ছ, আর আমি কি করছি? আমি হতভাগ্য মা। শবনম বেগমের কথা শুনে জরিনার মনটা খুব খারাপ হয়ে যায়। সত্যি তো, সে মা না হোক, মা ডাক শুনছে, ছেলেকে মানুষ করছে, তার নিজের গর্ভে না হলেও তার আপুর সন্তান, তার রক্ত আছে। কিন্তু শবনম তার সন্তান থাকা সত্ত্বেও সে দূরে আছে, তার তো কষ্ট হবে। তাই জরিনা তাকে বলল, শবনম, তুমি চিন্তা করো না, তুমি তোমার শ্বশুর বাড়ির ঠিকানা দাও, আমি সজীবকে নিয়ে যাব আর তোমার মেয়ের সাথে দেখা করে আসবো। জরিনার কথা শুনে শবনম বলল, আমি ঠিকানা দিলাম, তুমি যেতে পারবে তো? পারবো, তুমি ঠিকানা দাও, আমি কাল সকালেই যাব। তারপর শবনম বেগমের কাছ থেকে ঠিকানা নিয়ে জরিনা সজীবকে নিয়ে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যায়। একজনকে জিজ্ঞাসা করতে সে দেখিয়ে দেয়। হঠাৎ দেখে একটা বাচ্চা মেয়ে সে বাড়ি থেকে বেরোচ্ছে। মেয়েটাকে দেখে জরিনা বলল, আচ্ছা, তোমার নাম কি আলিশা? জরিনার কথায় আলিশার পথ চলা থেমে যায়। সে বলল, হ্যাঁ আন্টি, আমি আলিশা, কিন্তু আপনি জানলেন কি করে? আলিশার কথা শুনে জরিনা চারপাশে দেখলো, তারপরে আলিশাকে বলল। তুমি তো এখন স্কুলে যাচ্ছ, তুমি চলো, আমি তোমাকে সব বলছি। তারপর জরিনা আলিশাকে বলল, আলিশা, তোমার মা আমাদেরকে তোমার কাছে পাঠিয়েছে। আজকে তো তোমার জন্মদিন। মায়ের কথা বলতে আলিশার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সে কান্না করতে করতে বলল, হ্যাঁ আন্টি, আজকে আমার জন্মদিন। আজকে আমি 10 বছর পূর্ণ হলাম। জানো আন্টি, ওরা আমার মাকে পছন্দ করে না, আমার মায়ের নামে নোংরা কথা বলে। কিন্তু দাদু বলেছিল মা নাকি ভালো। আমি মায়ের কাছে যেতে চাই, কিন্তু ওরা যেতে দিতে চায় না। কিছু বললেই চাচা চাচি আমাকে মারধর করে। একমাত্র দাদু ছাড়া কেউ আমায় ভালোবাসে না। আমার দাদু আমাকে স্কুলে দিয়ে আসে, আবার নিয়ে আসে। কিন্তু দাদু অসুস্থ, ডাক্তার বলেছে দাদু আর বাঁচবে না। তাই দাদু আর যেতে পারবে না। আমি একা একাই স্কুলে যাই। আলিশার কথা শুনে জরিনা চোখে জল চলে এলো। সে চোখের জল মুছে বলল, মায়ের জন্য মন কেমন করে, মাকে দেখতে ইচ্ছে করে না? করে তো আন্টি, কিন্তু ওরা আমাকে যেতে দেয় না। আমি মায়ের কাছে যেতে চাই। আমি জানি আমার মা ভালো। আর কিছুদিন অপেক্ষা করো, তারপর তোমাকে আমি তোমার মায়ের কাছে নিয়ে যাব। এখন চলো, আমরা কোথাও ঘুরতে যাব। আজকে তোমার জন্মদিন, আজকে তোমাকে আর স্কুলে যেতে হবে না। আমি ঠিক সময় তোমাকে বাড়ি পৌঁছে দেব, আর বাড়িতে কাউকে কিছু বলার প্রয়োজন নেই। জরিনার কথা শুনে আলিশা খুব খুশি হয়। তারপর জরিনা আলিশা আর সজীবকে নিয়ে স্কুলের সামনে একটা পার্কে ঘুরতে যায়। সজীব আলিশার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা খুব কিউট, মাত্র 10 বছর বয়স, কিন্তু কত মিষ্টি করে কথা বলে। সজীব আলিশাকে জিজ্ঞেস করলো, তোমার নাম তো আলিশা, তুমি কিসে পড়ো? আমি ক্লাস 5-এ পড়ি। তুমি কিসে পড়ো ভাইয়া? আমি ক্লাস 9-এ পড়ি। আচ্ছা ভাইয়া, তুমি স্কুলে খেলা হলে অংশগ্রহণ করো? হ্যাঁ করি তো, আমি প্রতিযোগিতায় প্রথম হই। তাই, খুব ভালো। কিন্তু ভাইয়া, আমি ভালো ছুটতে পারি না। আমি কখনো প্রথম হইনি। স্যারেরা বলেছে ভোরের বেলা উঠে প্র্যাকটিস করতে, কিন্তু আমি উঠতে পারি না, ঘুমিয়ে পড়ি। সারাদিন অনেক কাজ করতে হয় তো, তাই উঠতে পারি না। আমার বান্ধবী নিশা এবারে প্রথম হয়েছে, অনেক দূর খেলতে যাবে।
তারপর দুজনে অনেক কথা বলল। আলিশা আর সজীবের বন্ধুত্ব দেখে জরিনা খুব খুশি হলো আর মনে মনে একটা সিদ্ধান্ত নিল যা সে নিজের মনেই রেখে দিল। এদিকে দেখতে দেখতে আরো কয়েক বছর কেটে গেল। সজীব এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। জরিনা এখানে আসার পর হুমায়ুন চৌধুরী তার জন্য একটা কাজের ব্যবস্থা করে দিয়েছে। তাদের বাড়ির কাছে একটা কারখানায় সে কাজ করে। সজীবের ভবিষ্যতের জন্য সে খুব চিন্তিত। সজীবকে একটা কোচিংয়ে ভর্তি করেছে যাতে সজীব ভালো করে পড়াশোনা করতে পারে। তার ইচ্ছা সজীব অনেক বড় চাকরি করবে। আজকে সে যখন কোচিংয়ে গিয়েছিল তখন কোচিংয়ের স্যারের কাছে তার এক বন্ধু দেখা করতে আসে। বন্ধুটা নেভিতে চাকরি করে। তারা দুজনে যখন কথা বলছিল সজীব সবকিছু শুনছিল। তারপর সজীব স্যারের বন্ধু তৌফিককে বলল, স্যার আপনি তো নেভিতে চাকরি করেন, আমার খুব ইচ্ছা সারাদিন জলে জলে ঘুরতে, খুব মজা তাই না? তারপর সজীব আবার বলল, স্যার আপনারা তো 24 ঘন্টা জলে থাকেন, ভয় করেন না আপনাদের? সজীবের কথা শুনে তৌফিক হাসলো আর বলল, ভয় করবে কেন? আমরা সকলে ভীষণ এনজয় করি, খুব ভালো লাগে আর সবাই একসাথে থাকি, তাই আনন্দ করতে করতে কেটে যায়। তারপর তৌফিক সজীবকে উদ্দেশ্য করে বলল, তোমার কি নেভিতে কাজ করার ইচ্ছে আছে? হ্যাঁ স্যার আছে, কিন্তু আমার মায়ের একটু আপত্তি আছে। আমি ছোটবেলায় একবার জলে পড়ে গিয়েছিলাম, মা সেই থেকে আমাকে জলে যেতে দেয় না। সজীবের কথা শুনে তৌফিক হাসলো আর বলল, মায়েরা সবসময় এইরকমই হয়। আমার মা আমাকে প্রথম বারণ করেছিল, কিন্তু আমি শুনিনি। আর আজকে দেখো আমি কত বড় অফিসার হয়ে গেছি। মার এখন আর কিছু বলে না। মা এখন বুঝে গেছে বিপদ যদি থাকে সে ঘরেতেও হবে, বাইরেও হবে। তোমার যদি নেভিতে কাজ করার ইচ্ছে থাকে তাহলে নেভির ফর্ম বেরোচ্ছে, তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ট্রাই করো, দেখবে তুমি পেয়ে যাবে। আর যেহেতু তুমি আইটিআই পড়েছো তাই নেভিতে জবের ক্ষেত্রে ওটা তোমার প্লাস পয়েন্ট। তোমার তো এখন 17 বছর বয়স, এই বয়সেই নেভিতে যোগদান করার সঠিক বয়স। আর মাকে কিছু বলার দরকার নেই। মা যদি কিছু বলে কী কাজ তুমি বানিয়ে কিছু একটা বলে দেবে, তারপর যখন তুমি অফিসার হয়ে যাবে দেখবে তোমার মা খুব খুশি হবে। সেদিন সজীবকে তৌফিক অনেক কথাই বলেছিল। আস্তে আস্তে সজীবের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলে আসে। সে পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকলেও কিন্তু তৌফিক কথাটা ভুলে যায়নি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে সে ফর্ম ফিল আপ করে তারা কিছুদিন পরেই তার চাকরিটা হয়ে যায়। সে নেভিতে জয়েন করে। তার মাকে সে কিছু বলে না। যাবার আগে সে তার মাকে বলল, মা তুমি তো জানো আমি মাধ্যমিক দিয়ে আইটিআই পড়ছিলাম, তারপর আমি একটা কোম্পানিতে ট্রাই করেছিলাম, কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আমি কিছু করতে পারিনি। এখন তো আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে আর আমি পাশ করে গেছি। এখন আর আমি পড়াশোনা করব না, আমি চাকরি করব, তোমাকে বলা হয়নি। এর আগে যেখানে ট্রাই করেছিলাম সেই কোম্পানি আবার লোক নেবে। কিছুদিন আগে ওরা ইন্টারভিউয়ের জন্য ডেকেছিল, আমি গিয়েছিলাম, আমি পাশ করে গেছি, আমার চাকরিটা হয়ে গেছে। আমি চাকরিটা করব মা, কিন্তু মা এই চাকরিটার জন্য আমাকে মুম্বাই যেতে হবে। এই কোম্পানির ওখানেই অফিস, ওরা থাকার জন্য আমাদের ফ্ল্যাট দেবে, আমার কোনো অসুবিধা হবে না, ভালো স্যালারি পাবো। সজীবের কথা শুনে জরিনা বলল, মুম্বাই চলে যাবি, সে তো অনেক দূর। মাঝে মাঝে ছুটি পাবো আর ছুটি পেলেই আসবো, তারপর পরে আবার তোমাকে নিয়ে চলে যাব, তুমি থাকবে আমার কাছে। এবার থেকে তোমাকে আর কাজ করতে হবে না, আমি মাসে মাসে টাকা পাঠাবো। আমি জানি না বাবা, তোকে ছাড়া আমি কি করে থাকবো। মায়ের কথা শুনে সজীব তার মাকে জড়িয়ে ধরল আর বলল, মা চাকরির জন্য কত ছেলে কত দূরে চলে যায়, আর সামান্য মুম্বাই যাব, তুমি এরকম করছো? তোমার তো ইচ্ছা আমি অনেক বড় অফিসার হব, তাই তুমি আমাকে যদি বড় অফিসার দেখতে চাও তাহলে তুমি বাধা দিও না। আপাতত আমি 1 বছর আসতে পারবো না, আমি প্রতিদিন তোমাকে ফোন করব, তুমি চিন্তা করবে না মা, দেখবে আমি তোমার সব স্বপ্ন পূরণ করে দেব, শুধু আমাকে আর কিছুদিন সময় দাও। সজীবের কথা শুনে পাশ থেকে শবনম বেগম বলল, আপু সজীব ঠিকই বলেছিল, দেখবে ও একদিন তোমার স্বপ্ন পূরণ করবে। আর এখন তো চাকরির জন্য কত ছেলেমেয়েরা বাইরে যাচ্ছে, আর সামান্য মুম্বাই, সে তো আমাদের দেশের মধ্যে। আর আমি যেটা শুনেছি ওখানে সিনেমা হয়, খুব ভালো জায়গা। ভবিষ্যতে সজীবের জন্য আমরাও তো ওখানে ঘুরতে যেতে পারবো। শবনম বেগমের কথা শুনে সজীব হাসলো আর বলল, হ্যাঁ আন্টি, আমি আপনাদের দুজনকে নিয়ে যাব, মুম্বাই শহর ঘুরিয়ে দেখাবো
আরও অনেক জায়গায় আপনাদের ঘুরতে নিয়ে যাব। তখন সেখানে আসে হুমায়ুন চৌধুরী। সে সজীবকে বলল, হ্যাঁ সজীব, আমি আল্লাহর কাছে দোয়া করি তুই অনেক বড় হ, আর মা অনেক কষ্ট করে আজকে তোকে মানুষ করছে, তুই তোর মায়ের স্বপ্ন পূরণ কইরা এগিয়ে যা। তারপর জরিনা সজীবকে জড়িয়ে ধরে কান্না করলো আর বলল, তুই অনেক বড় হ বাবা, তবেই মাকে কখনো ভুল বুঝিস না। আমি সব সময় তোর ভালো চেয়েছি আর সারা জীবন তোর ভালো চাই। তারপর সজীব সবার দোয়া নিয়ে তার কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়। সজীব ছুটি পেলে তার মায়ের কাছে চলে আসে। দেখতে দেখতে সজীবের কর্মজীবনে 5 বছর পূর্ণ হয়ে যায়। ইতিমধ্যে হুমায়ুন চৌধুরীও মারা গেছে। জরিনা আর শবনম বেগম দুজনেই থাকে। সজীব জায়গা কিনে নতুন বাড়ি তৈরি করেছে। খুব সকালে কলিং বেলের আওয়াজে জরিনা বেগমের ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে দরজা খুলতে দেখে সজীব দাঁড়িয়ে আছে। ছেলেকে দেখে জরিনা বেগম কান্নায় ভেঙে পড়ে। সজীব মাকে সান্ত্বনা দিয়ে বলল, মা, তুমি কেন কান্না করছো? তুমি কি আমাকে দেখে খুশি হওনি? জরিনা কাঁদতে কাঁদতে বলল, কেন খুশি হব না বাবা? তুই সেদিন বললি মা আমি এখন যাব না, ছুটি নেই, সামনের মাসে ঈদ আছে তখন যাব, তাই নতুন বাড়িতে আমরা প্রবেশ করলাম, অথচ যার বাড়ি সেই নেই, তাই আমার মনটা খুবই খারাপ ছিল। মায়ের কথা সজীব হাসলো আর বলল, তোমাকে সারপ্রাইজ দেব বলে বলিনি, আমি আসবো এমনিতেই ঠিক ছিল। এবার আমি মা 3 মাসের ছুটিতে এসেছি, তাই তোমার আর কোনো চিন্তা নেই। আমি এখন অনেক দিন তোমার কাছে থাকবো। এদিকে সকালবেলা আলিশাকে তার চাচি বলল, আলিশা, তুই আজকে কলেজে যাবি না। আজকে তোকে আমার খালাতো ভাইয়ের ছেলে দেখতে আসবে। ছেলে মালয়েশিয়ায় থাকে, পয়সা আছে, চিন্তা নেই। বিয়ের পর তোকে বিদেশে নিয়ে চলে যাবে। তোর ফটো দেখে পছন্দ হয়েছে, সামনের মাসে বিয়ে হবে। চাচির কথা শুনে আলিশা বলল, চাচি, তুমি কি বলছো? আমার এখনো 18 বছর বয়স হয়নি। তাছাড়া এসব আমি কলেজে ভর্তি হয়েছি। এখন আমি বিয়ে করব না, আগে আমার পড়াশোনা শেষ হোক তারপর। আলিশার কথা শুনে সায়রা বেগম রেগে যায় আর বলল, কত তো পড়াশোনা করেছিস, জানতে বাকি নেই। কলেজে যাস ওই তো ছেলেদের প্রেম করতে। আমাকে একদম পড়াশোনার জ্ঞান দিতে আসবি না। তাই যা ঠিক করেছি তাই মেনে নিবি। তোর মা তো একই নাম্বারে চরিত্রহীন, তোকে ফেলে চলে গেল। আর গেলি গেলি এই পাপটাকে নিয়ে তো যেতে পারতিস। কেন পাপটাকে আমাদের ঘাড়ে ফেলে গেলি? যত জ্বালা যেন আমাদের হয়েছে। চাচি, আমার মায়ের নামে বাজে কথা বলবে না। দাদু আমাকে বলেছে আমার মা খুব ভালো ছিল। তোমরা আমার মায়ের নামে মিথ্যে বদনাম করছো, তাই আমার মা চলে যেতে বাধ্য হয়েছে। যাবার সময় আমাকেও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তোমরা নিয়ে যেতে দাওনি। এতে আমার মায়ের কোনো দোষ নেই। আলিশা কথাটা শেষ করার সাথে সাথে সায়রা বেগম তার গালে একটা চড় মারে আর বলে, উল্টো পাল্টা কথা একদম বলবি না। তোর মা যদি এই বাড়ি থেকে চলে না যেত তাহলে আমার সংসার হতো না। তোর মা 1 নম্বর চরিত্রহীন মেয়ে, বুঝতে পেরেছিস কথাটা? আর কোনো কথা বলবি না, তোকে এই বিয়ে করতেই হবে। আলিশা কিছু বলে না, তার চোখ দিয়ে শুধু নোনা জল গড়িয়ে পড়ল আর আল্লাহকে মনে মনে বলে, হে আল্লাহ, আমাকে কেন এত কষ্ট দিচ্ছ তুমি? আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো, তা না হলে আমাকে তোমার কাছে নিয়ে নাও, তা না হলে এমন কাউকে পাঠাও যে আমাকে এই জাহান্নাম থেকে উদ্ধার করতে পারবে। সজীব তার এক বন্ধুর বাড়ি গিয়েছিল। তার বন্ধুর বাড়ি বসিরহাট থানায় অন্তর্গত একটি প্রত্যন্ত গ্রামে। সেখানে যেতে হলে জলপথে লঞ্চে করে যেতে হয়। সজীব যখন লঞ্চে করে যাচ্ছিল, হঠাৎ লঞ্চের চালক অসুস্থ হয়ে পড়ে। দ্বিতীয় কোনো চালক ছিল না, সবাই আতঙ্কিত হয়ে পড়ে। মোট 85 জন যাত্রী ছিল। লঞ্চ তখন মাঝ নদীতে, সবাই কান্না করা শুরু করে দেয় কি হবে। সজীব সব কিছু শুনছিল। যখন লঞ্চটা এদিক ওদিক করছে তখন সে ড্রাইভারকে সরিয়ে দিয়ে নিজের ড্রাইভ করা শুরু করে দেয়। লঞ্চে সবাই অবাক হয়ে যায়। সেই সময় লঞ্চের কর্মী রহিম বলে, ভাই, আপনি কি লঞ্চ চালাতে পারেন? একটু আধটু পারি, এখন কোনো কথা নয়। যাত্রীরা সবাই ভয় পেয়ে গেছে, ওদেরকে আগে নিরাপদে পৌঁছে দিই, তারপর কথা বলবো। আসলে আমাদের একটু ভুল হয়েছে। হাসান সাহেব বলেছিল ওনার শরীর খারাপ, উনি যেতে পারবেন না। আর কোনো চালকও ছিল না, এদিকে যাত্রীরা অপেক্ষা করছিল। তাই আমি বললাম চলুন, কিচ্ছু হবে না, শুধু একবার যাবেন। পরে কথা বলবেন, ওনার কষ্ট হচ্ছে। আগে ওনাকে একটু জল দিন।
আর গন্তব্যে পৌঁছে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। সবাই যখন চিন্তা করছিল তখন সজীব লঞ্চের দায়িত্ব নেয়। সজীব খুব সুন্দরভাবে যাত্রীদের নিয়ে ফেরিঘাটে পৌঁছায়। সবাই লঞ্চ থেকে নেমে সজীবকে অভিনন্দন জানায়। ঘটনার কথা জানাবার জন্য লঞ্চের কর্মী রহিম ফোন করে লঞ্চের মালিক সাহিল শিকদারকে আর বলে, স্যার এতক্ষণ টেনশনে ছিলাম তাই আপনাকে ফোন করা হয়নি। রহিমের কথা শুনে সাহিল শিকদার বলল, কেন, কিসের টেনশন? আসলে লঞ্চ চালক হাসান সাহেব হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। লঞ্চে 85 জন যাত্রী ছিল। সবাই খুব চিন্তায় পড়ে গিয়েছিল, কারণ ফেরিঘাটে পৌঁছাতে তখনও বাকি ছিল। মাছ নদীতে ছিল লঞ্চ। তখনই যাত্রীদের মধ্য থেকে একটা 22-23 বছরের ছেলে উঠে আসে, আর সে লঞ্চ চালায়। যাত্রীদের নিয়ে খুব নিরাপদে ফেরিঘাটে পৌঁছে দেয়। কোনো বিপদ হয়নি। হাসান সাহেবকে নিয়ে আমরা এখন ডাক্তারের কাছে যাচ্ছি। রহিমের কথা শুনে সাহিল শিকদার বলল, আল্লাহ বাঁচিয়েছে। তা সেই ছেলেটা কোথায়? আমি তার সাথে কথা বলবো, তাকে অভিনন্দন জানাবো। এত বড় একটা বিপদ থেকে সে উদ্ধার করলো, তার তো প্রশংসা করতেই হবে। রহিম, ছেলেটাকে একবার ফোন দাও। হ্যাঁ স্যার, একটু যাবান, আমি দিচ্ছি। তারপর রহিম সজীবের কাছে গেল। সজীব তখন হাসান সাহেবকে অটোই তুলছিল। রহিম গিয়ে বলল, আমাদের স্যার আপনার সাথে কথা বলতে চাইছে। স্যার বলতে সজীব বুঝতে পারল না। রহিম বলল, এই লঞ্চের মালিক সাহিল শিকদার। উনি একজন বিজনেসম্যান। ওনার কলকাতায় অফিস আছে, আর বসিরঘাটে বাড়ি আছে, অফিস আছে। ওনার এরকম 2টো লঞ্চ আছে, এই নদীতে চলাচল করে। ওনার আরও অনেক বিজনেস আছে। তারপর সজীব রহিমের কাছ থেকে ফোনটা নিয়ে হ্যালো বলতে ওপাশ থেকে সাহিল শিকদার বলল, কংগ্রাচুলেশন, অনেক অভিনন্দন। তুমি আজকে অনেক বড় বিপদ থেকে বাঁচালে। তা না হলে হয়তো সরকার আমাকে আর অনুমতি দিত না। কিছুদিন আগে আমার লঞ্চের আর একটা সমস্যা দেখা দিয়েছিল। তখনই সরকার আমাকে সতর্ক করে দিয়েছিল। আমি সবসময় টেনশনে থাকি। আজকে তুমি আমায় বাঁচিয়েছো। আমি শুনলাম তোমার বেশি বয়স নয়, তাই তোমাকে তুমি করেই বলছি, কিছু মনে করবে না। তা তোমার নাম কি? সাহিল শিকদারের কথাবার্তা সজীবের ভালো লাগলো। সে বলল, ধন্যবাদ স্যার, আমার নাম সজীব। আসলে আমি এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। তারপরে লঞ্চে উঠে বুঝতে পারলাম চালক অসুস্থ, তাই আমি একটু সাহায্য করলাম, আর কিছু নয়। তুমি কি লঞ্চ চালাতে পারো? ওই আর কি একটু আধটু। আমি কর্মসূত্রে মুম্বাই থাকি। আমাদের অফিসের সামনে নদী আছে, আমরা নদীতে যে যাতায়াত করি ওই সময় আর কি শিখেছি। ঠিক আছে বাবা, তুমি তোমার ফোন নাম্বারটা আমাকে দাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। এখন একটু অফিসে আছি তো, তাই একটু ব্যস্ত আছি। আর আমার নাম্বারটা রহিমার কাছ থেকে নিয়ে নাও। যদি কখনো প্রয়োজন পড়ে আমায় ফোন করবে। আর আমার ঠিকানা তোমাকে দিচ্ছি। তুমি যদি কলকাতা আসো বা কখনো বহরমপুরে যাও অথবা বিশেরাটিতে যাও, তাহলে আমার অফিসে আসবে অবশ্যই। ঠিক আছে স্যার, তাহলে আমার নাম্বারটা আপনি লিখে নিন। সজীব নিজের ফোন নাম্বার দিল ও সাহিল শিকদারের ফোন নাম্বারও ঠিকানা নিল। বাড়িতে এসে তার মাকে বলল, জানো মা, আজকে আমি সন্দেশখালি যাচ্ছিলাম আমার বন্ধু তামিমের সাথে দেখা করতে। ও আমার অফিসে চাকরি করে। ও আমাকে বলেছিল যদি বাড়িতে যাই তাহলে আমি যেন ওর সাথে গিয়ে দেখা করি। আমি ওখানে ওর সাথে দেখা করতে গিয়ে একজন ভদ্রলোকের সাথে আলাপ হয়। তার কথাবার্তা খুব সুন্দর। সে আমাকে তার ঠিকানা দিয়েছে, আমাকে যেতে বলেছে। সজীব জানে তার মা চিন্তা করবে, তাই সে তার মাকে সব ঘটনা বলল না, শুধু সাহিল শিকদারের সাথে আলাপের কথাটা বলল। তার মা বলল, তা ভদ্রলোকের বাড়ি কোথায়? ভদ্রলোকের কলকাতাতে বাড়ি আছে, অফিস আছে, আবার বহরমপুরে বাড়ি আছে, বসিরহাটে অফিস আছে, ওনার 2টো লঞ্চ, আরও কি সব বিজনেস আছে। তবে মা, ভদ্রলোকের কথাবার্তা ভালো, আমার খুব পছন্দ হয়েছে। তখন তার মায়ের ফোনে একটা ফোন আসে তার বান্ধবীর, তাই সে সজীবের কথাটা খুব একটা গুরুত্ব দিল না। এদিকে রাতের বেলা সজীব যখন শুয়ে ফোন ঘাঁটছিল, ঠিক সেই সময় তার ফোনটা বেজে ওঠে। দেখে অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছে। সে ফোনটা রিসিভ করে আর বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম।
আমি সাহিল শিকদার বলছি, বসিরহাট থেকে লঞ্চের মালিক। এবার চিনতে পারছো? হ্যাঁ স্যার, চিনতে পেরেছি। আসলে স্যার আপনার নাম্বারটা নিয়েছিলাম, কিন্তু এখনও ফোনে সেভ করা হয়নি, তাই বুঝতে পারিনি। সরি। এখন বলুন স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো নেই। তোমার কথা খুব মনে পড়েছে। কেন জানি না, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। তুমি কি আসতে পারবে আমার অফিসে? তোমাকে আমার খুব প্রয়োজন। সাহিলের কথা শুনে সজীবের খুব মায়া হলো। সে বলল, ঠিক আছে স্যার, সামনের সপ্তাহে আমি যাব। এইদিকে সাহিল যখন কথা বলছিল তখন তার ফোনটা তার মামাতো বোন নিয়ে নেয় আর বলল, এত রাতে কার সাথে কথা বলছো? নয়নার এরকম ব্যবহারে সাহিল খুব রেগে যায় আর বলে, সেট আপ। কি করতে এসেছো আমার রুমে? আমি তো তোমাকে বলছি, আমি থাকাকালীন আমার রুমে কখনো আসবে না। সাহিলের এই ব্যবহারে নয়না ন্যাকামি সুরে বলল, তুমি সবসময় কেন আমার সাথে এমন ব্যবহার করো? আমি তোমায় কি কিছু করেছি বলো? তুমি আমার কিছু ক্ষতি করনি, কিন্তু আমি তোমাকে পছন্দ করি না। আর আমি যাকে পছন্দ করি না, আমি চাই না সে আমার সামনে আসুক। আমি তোমায় কত ভালোবাসি তুমি জানো সাহিল। খুবই ইচ্ছে তোমার সাথে আমার বিয়ে দেওয়ার। রাবেয়া কবে চলে গিয়েছে, এখনো তুমি তার জন্য বিয়ে করতে চাইছো না। আর এদিকে একটা মেয়ে তোমার জন্য দিনের পর দিন কষ্ট পাচ্ছে, তুমি সেটা দেখতেও পাচ্ছ না। দেখো নয়না, আমি তোমাকে আগেই বলছি, আমি তোমাকে পছন্দ করি না। তুমি ভুল জায়গায় ট্রাই করছো। আমার জন্য আর তোমাকে অপেক্ষা করতে হবে না। তোমার পুরনো প্রেমিক নাহিদ ফিরে এসেছে, তুমি তার কাছে ফিরে যাও। আমার মনে হয় সবকিছু বলে ও তোমাকে মেনে নিবে। সাহিলের কথায় নয়না একটু ভ্যাবাচাকা খেয়ে যায়। সে বলে, তুমি কি সব উল্টোপাল্টা কথা বলছো? নাহিদ এলো আবার কোথা থেকে? আমি সব জানি তোমার পুরনো প্রেমের কথা, তাই আমাকে আর কিছু বোঝাতে আসবে না। আর আমার প্রায় 50 বছর বয়স হতে চললো, তাই এই বয়সে আমি আর নতুন করে কাউকে জীবনে গ্রহণ করতে পারবো না। তাই তুমি ভুলে যাও, তোমার পুরনো প্রেমিকের কাছে ফিরে যাও। আর কখনো আমার কাছে ভালোবাসার প্রস্তাব নিয়ে আসবে না। আমার মা তোমাকে কথা দিয়েছে, তাই বোঝাপড়া তুমি আমার মায়ের সাথেই করবে। আমি কখনো তোমায় কথা দিইনি, তাই আমার দায়িত্ব নিয়ে তোমার কথা রাখার। কথাটা বলে সাহিল ঘর থেকে বেরিয়ে যায়। তার মা পাশ থেকে সব শোনে। সে সাহিলের সামনে আসার বলল, তুই কেন বিয়ে করতে চাইছিস না? যদি নয়নাকে না করিস, অন্য কাউকে কর, কিন্তু আমি তোকে সংসারী দেখতে চাই। এইভাবে তোর ছন্নছাড়া জীবন আমি আর দেখতে পারছি না। মায়ের কথায় সাহিল দাঁড়িয়ে পড়ে আর মায়ের সামনে এসে বলে, মা, এতদিন তো তুমি আমার জন্য অনেক কিছু করেছো। এখন নতুন করে তোমাকে কিছু করতে হবে না। আমার জীবন আমাকেই ভাবতে দাও। বাকি জীবনটা আমি কিভাবে কাটাবো ওটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। তাই এখানে তোমার হস্তক্ষেপ না করলেও চলবে। আর তুমি তোমার ভাইজিকে বলে দাও, ও যেন কখনো আমার সামনে না আসে। তুমি যেমন কথা দিয়েছো, তুমি ওর দায়িত্ব পালন করবে। ওর প্রেমিক ফিরে এসেছে, তুমি ওকে ওর প্রেমিকের কাছে নিয়ে গিয়ে ওকে বিয়ের ব্যবস্থা করো। কথাটা বলে সাহিল আর এক সেকেন্ডও দাঁড়ালো না, সেখান থেকে চলে গেল। সাহিল চলে গেলে নয়না বলল, দেখলে পপি তোমার ছেলে কি বলে গেল? তোকে আর অপেক্ষা করতে হবে না। যদি নাহিদ ফিরে আসে, তুই কালকে ওখানে ফিরে যাবি আর ওকে বিয়ে করবি। এদিকে শবনম বেগম উদাসীন হয়ে বসে আছে। সেটা দেখে সজীব বলল, আন্টি কি হয়েছে, মন খারাপ কেন? সজীব, তুই আমার একটা উপকার করবি? কি উপকার আন্টি, তুমি বলো। তুই আমার মেয়ে আলিশাকে একবার দেখেছিস, মনে আছে তো? হ্যাঁ আন্টি, মায়ের সাথে আমি গিয়েছিলাম, সম্ভবত ওর জন্মদিন ছিল। কালকে তুই একবার ওই বাড়িতে যেতে পারবি? কেন আন্টি? আলিশার কালকে 18 বছর পূর্ণ হচ্ছে। আমি তোর কাছে যেতে পারি না, না ওরা আমার কাছে পাঠায়, তাই তুই একবার গিয়ে ওর সাথে দেখা করে আসবি। ঠিক আছে আন্টি, আমি যাব। তারপর শবনম কিছু টাকা দেয় আর বলে, এই টাকাটা রাখ, যখন যাবি ওর জন্য কিছু উপহার নিয়ে যাবি। ও খুব খুশি হয়ে বলবি মা দিয়েছে, আর বাড়িতে কেউ যেন জানতে না পারে। সজীব টাকাটা শবনমকে ফিরিয়ে দেয় আর বলে, আন্টি টাকাটা তুমি নিজের কাছে রাখো, তোমার ছেলে এখন রোজগার করছে, তাই তোমাকে চিন্তা করতে হবে না।
আমি আলিশার জন্য উপহার নিয়ে যাব। তারপরের দিন সজীব আলিশার সাথে দেখা করতে তাদের বাড়িতে যায়। সজীব যখন যায়, আলিশা তখন বাড়ির বাইরে কলতলায় বসে বাসন মাজছিল। আলিশাকে দেখেছিল 8 বছর আগে। আলিশার তখন 10 বছরের জন্মদিন। অনেকদিন পর হলেও সজীবের চিনতে অসুবিধা হয়নি আলিশাকে, যদিও এখন আগের থেকে সুন্দর দেখতে হয়ে গেছে। আলিশাকে দেখে সজীব জিজ্ঞাসা করলো, তুমি আলিশা, রাইট? আলিশা তখন হেট হয়ে বাসন মাজছিল। সজীবের কথায় আলিশা উঠে দাঁড়ালো আর বলল, হ্যাঁ, আমি আলিশা। কি দরকার বলুন? আলিশা উঠে দাঁড়াতে সজীব এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। আগে যখন দেখেছিল তখন আলিশাকে অতটা দেখতে ভালো ছিল না, খুব রোগা ছিল আর গায়ের রংটা চাপা ছিল, কিন্তু বয়সের সাথে সাথে তাকে এখন পরিপূর্ণ লাগছে। গায়ের রংটা যেমন সুন্দর, গঠনটা খুব সুন্দর। সজীব অনেকক্ষণ তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। আলিশা বলল, হ্যাঁ, আমি আলিশা। বলুন, কি বলবেন আমাকে? তুমি আমাকে চিনতে পারবে না। এর আগে শুধু একবার আমার সাথে তোমার দেখা হয়েছিল, তাও আজ থেকে 8 বছর আগে। তখন তোমার 10 বছর বয়স। তোমার মা শবনম আন্টি আমাকে পাঠিয়েছে তোমার কাছে। আজকে তোমার জন্মদিন, তুমি আজকে 18 বছর পূর্ণ হচ্ছ। হ্যাপি বার্থডে আলিশা। সজীবের কথা শুনে আলিশা হাসে আর বলল, আজকে আমার জন্মদিন, আমার মনে নেই, অথচ মা ঠিক মনে রেখেছে। আমার এমন কপাল না, না পাচ্ছি মায়ের কাছে যেতে, না পাচ্ছে মা আমার কাছে আসতে। ওরা যখন দুজনে কথা বলছিল ঠিক তখনই আলিশার চাচি সায়রা বেগম সেখানে আসে। আলিশাকে সজীবের সাথে কথা বলতে দেখে সায়রা বেগম বলল, তা এটা কে? দেখতে তো খুবই সুন্দর, হ্যান্ডসাম, মনে হয় ভালোই পটিয়েছিস ছেলে। সায়রা বেগমের কথা শুনে সজীব খুব বিরক্ত হলো। আলিশা বলল, তুমি কি বলছো এসব উল্টোপাল্টা কথা? ছেলে পটিয়েছি মানে কি? ওনাকে আমি চিনি না। উনি এসে আমাকে একটা ঠিকানা জিজ্ঞেস করেছিল। তার কি ঠিকানা জিজ্ঞেস করেছিস? উনি আজাদ চাচার বাসার কোনটা জানতে চেয়েছিলেন। কথাটা বলে আলিশা সজীবের দিকে তাকায় আর তাকে ইশারায় চুপ থাকতে বলে। সজীব সব বুঝতে পারে, তাই সে আর কিছু বলে না। আলিশার মুখ থেকে এই কথা শুনে সায়রা বেগম বলল, ও আচ্ছা, আমাদের বাড়ির দুটো বাড়ি পরেই ওদের বাড়ি, সামনে গলিতে গেলে দেখতে পাবে। কথাটা বলে সায়রা বেগম আলিশাকে তাড়াতাড়ি আসতে বলে চলে যায়। সায়রা বেগম চলে গেলে আলিশা বলল, কি বলছিলেন যেন? আলিশা, হ্যাপি বার্থডে। আর তোমার মা কিন্তু গিফট পাঠিয়েছে, ওটা তোমাকে নিতে হবে। সজীবের কথা আলিশা কাঁদতে কাঁদতে বলল, মাকে বলবেন আমি ভালো নেই, আর যেভাবেই হোক এই জাহান্নাম থেকে যেন মা আমাকে নিয়ে যায়। আমার ভালো লাগছে না, আমার কপালটাই খারাপ। বাবা মারা গেল, মা আমাকে ছেড়ে চলে গেল। এরা সবাই মায়ের নামে মিথ্যে বদনাম দেয়, কিন্তু আমার মনে হয় না আমার মা খারাপ মা। যদি খারাপ হতো তাহলে আমার খবর পাঠাতো না। আমি মায়ের কাছে যেতে চাই, আপনি ব্যবস্থা করে দিন প্লিজ। কথাটা বলে আলিশা সজীবের দুটো হাত ধরে ফেলে। সজীব তার হাতের উপর আলিশার রাখা হাতগুলোর দিকে তাকিয়ে থাকে। সজীব কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তোমার ফোন আছে? হ্যাঁ আছে, স্কুল থেকে টাকা দিয়েছিল, সেই টাকাই কিনেছি। তবে খুব একটা আমাকে ব্যবহার করতে দেয় না। স্যারেরা নোট দিলে ফোন আসে, তখন দেয়, আবার সাথে সাথে ফোন কেড়ে নেয়। আলিশার কথা বুঝতে পেরে সজীব বলল, ঠিক আছে, পড়ার নাম করে তুমি মাঝে মাঝে ফোনটা নেবে, আর আমি নাম্বারটা দিয়ে যাচ্ছি। এই নাম্বারটায় ফোন করবে, আর খুব তাড়াতাড়ি তোমাকে আমি তোমার মায়ের কাছে নিয়ে যাব। ভালো থাকবে। আল্লাহ হাফেজ, এখন আসছি। এদিকে সাহিল শিকদারের আজকে তার ছেলের কথা খুব মনে পড়ছে। বাবু, আজ 12টা বছর তুই আমার থেকে দূরে চলে গেছিস। কেন চলে গেলি? তোর মাও চলে গেল, কি করে চলে গেলি তোরা? খালা কেন এমন এই কাজ করলো? তোর খালাকে আমি কখনো ক্ষমা করব না। এই নিষ্ঠুর মহিলাকে আমি যেখানেই দেখব সেখানেই খুন করব। আমার কলিজা আমার কাছে ফিরে আয়। আমার যে বড্ড কষ্ট, এই সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী তোর। আমার বিশ্বাস তুই একদিন ফিরে আসবি। ঠিক তখনই সাইনাস বেগম রুমে ঢোকে আর সাহিলকে উদ্দেশ্য করে বলল, তোমার ছেলেকে তোমার শালিয়ার রেখেছে? সে নিশ্চয়ই মেরে ফেলেছে, তা না হলে কোথায় ও? কথাটি শেষ করতে পারলো না, তার আগে সাহিল তার দুটো হাত জোড় করে তার মাকে বলল, প্লিজ মা, এভাবে কথা না বলে
আমার সন্তান বেঁচে আছে, সে কখনো আমাকে ছেড়ে যেতে পারে না। আমার বিশ্বাস, মা, সে একদিন ফিরে আসবে। ছেলের কথা সাইনাস বেগম কিছু বলল না। রাগে গজগজ করতে করতে তার ভাইয়ের কাছে গিয়ে বলল, মেয়েটা মরেও গেল আর আমাদের মেরে গেল। আর আমার ছেলে ওই মেয়েটার মধ্যে কি দেখেছিল কে জানে, এখনো মন থেকে তাকে সরাতে পারছে না। তারপরের দিন অফিসে বসেছিল সাহিল। ঠিক সেই সময় তার ফোনটা বেজে ওঠে। দেখে সজীব ফোন করেছে। সাহিল ফোন রিসিভ করতে সজীব বলল, হ্যাঁ সজীব, বলো কেমন আছো? স্যার, আজকে আমি একটা কাজে বসিরহাটে এসেছিলাম, আর আপনি যে অফিসের ঠিকানা দিয়েছিলেন সেখানে গেছি। আপনি কি অফিসে আছেন? হ্যাঁ, আজকে আমি বসিরহাটে অফিসে আছি। ঠিক আছে, তুমি ওখানে ওয়েট করো, আমি লোক পাঠাচ্ছি। তারপর সাহিল তার এক অফিসের লোককে পাঠায়। সজীব তার সাথে সাহিলের অফিসে আসে। সজীবকে দেখে সাহিল তাকে জড়িয়ে ধরে আর বলে, বাবা, সেদিন তুমি আমার অনেক বড় উপকার করেছো, তা না হলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। ধন্যবাদ স্যার। তারপর সাহিল সজীবকে বসতে বলে। সজীবের চোখ যায় একটা মহিলার ফটোর দিকে। সজীব এক দৃষ্টিতে সেই মহিলা আর তার কোলে বাচ্চাটির দিকে তাকিয়ে থাকে। সেটা দেখে সাহিল জিজ্ঞাসা করে, কি দেখছো? দেখছি মহিলা আর বাচ্চাটিকে। ওরা হলো আমার স্ত্রী আর ছেলে। ও আচ্ছা, খুব ভালোবাসেন বুঝি ওদেরকে? ভালোবাসতাম, এখনো বাসি, কিন্তু সেই অবুঝ মেয়েটা আমার ভালোবাসা বুঝলো না, আমাকে ছেড়ে চলে গেল। আর আমার ছেলে কোথায় যে হারিয়ে গেল, আর আমি তাকে ফিরে পাইনি। সাহিলের কথা বুঝতে না পেরে সজীব বলল, হারিয়ে গেল মানে? আপনার ছেলে কেন হারিয়ে গেল? সে অনেক কথা, তুমি এসো একদিন আমার বাড়িতে, সব বলবো তোমাকে। কেন জানি তোমাকে আমার খুব নিজের বলে মনে হচ্ছে। বলো, কবে আসবে আমার বাড়িতে? যাবো একদিন স্যার। সজীব, তুমি আমার ছেলের বয়সী। আমার ছেলের নাম সজীব, আর আমি তাকে বাবু বলে ডাকতাম। আজকে থেকে 12 বছর আগে হারিয়ে গেছে আমার ছেলে। তারপর প্রসঙ্গ পাল্টে বলল, এখন বলো, তোমার বাড়িতে কে কে আছে? স্যার, আমার মা আর আমার একটা আন্টি থাকে। কেন, তোমার বাবা থাকে না? বাবার কথা আমি ঠিক জানি না। আমি আমার মাকে অনেকবার জিজ্ঞাসা করেছি। মা বলেছে যে বিদেশে থাকে, ব্যবসা করে ব্যস্ত থাকে, সে আসার সময় পায় না। আর কখনো আসবে কি সেটাও মা কখনো বলেনি। হয়তো সে সেখানে নতুন সংসার পেতেছে। বাবার কথা বললে মা দেখি কষ্ট পায়, সেজন্য আমি আর কিছু জিজ্ঞেস করি না। তবে আমার এক দাদু ছিল, দাদু মারা গেছে। তারপর থেকে আমি, মা আর আন্টি আর আমাদের পরিবারে কেউ নেই। তুমি কি কাজ করো? ওই কম্পিউটারে বসে কোম্পানির কোথায় কত মাল গেল এটা চেক করি। সজীব তার প্রফেশনকে সবসময় সিক্রেট রাখে। তাই নিজের মায়ের কাছে যেমন বলেনি, কারো কাছে বলেনি যে সে একজন নৌবাহিনীর প্রধান। তুমি লঞ্চ চালাতে শিখলে কোথা থেকে? আমি যেখানে থাকি তার পাশে নদী আছে, লঞ্চ করে মাঝে মাঝে যেতে হয়, তাই ওখানেই দেখে শিখেছি। সজীবের কথা সাহিল বিশ্বাস করলো আর বলল, তোমার খুব নলেজ তো, তুমি দেখে শিখে গেছো। তুমি দেখছি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কোন রকম ট্রেনিং না নিয়ে তুমি শিখে গেছো। ধন্যবাদ তোমার প্রতিভাকে। হ্যাঁ স্যার। খুব ভালো, তোমার কাছে আমি খুব খুশি হয়েছি। আমাদের লঞ্চ চালানোর জন্য চালকের দরকার, আর আমি তোমাকে পছন্দ করছি। তুমি কাজটা করবে? সাহিলের কথা শুনে সজীব বলল, স্যার আমি পারবো না, আমি তো অন্য জব করি, আপনি অন্য লোক দেখুন। না, অন্য লোক দেখতে পারবো না, আমার তোমাকে পছন্দ। তুমি করবে? প্লিজ স্যার, বোঝার চেষ্টা করুন। ঠিক আছে, তাহলে 2 মাসের জন্য তুমি করো। আমি একজনের সাথে কথা বলছি, সে 2 মাস পর থেকে জয়েন করবে। সে একটু সমস্যায় আছে, এই 2 মাস অন্তত তুমি করো, তারপর তুমি ছেড়ে দিবে। সাহিলের কথায় সজীব চিন্তা করতে লাগলো। সে 3 মাসের ছুটিতেই আছে, তাই সে রাজি হয়ে গেল। সে বলল, ঠিক আছে স্যার, আমি করব, শুধু 3 মাস করব। ধন্যবাদ সজীব। সে যখন অফিস থেকে বেরোচ্ছিল ঠিক তখনই তার ফোনটা বাজছিল। সে রিসিভ করতে উপর থেকে একটা মিষ্টি কণ্ঠস্বর শোনা গেল। সে বলল, ভাইয়া,
আমি আলিশা বলছিলাম, আপনি সেই দিন আমাদের বাড়িতে এসেছিলেন, এই নাম্বারটা আমাকে দিয়ে গিয়েছিলেন। আলিশার কথা শুনে সজীব বলল, বুঝতে পেরেছি। বলো কেমন আছো? কেমন থাকবো, ভালো নেই। আমি আপনার সাথে দেখা করতে চাই। বলো তুমি কিভাবে দেখা করবে? আমি এক বান্ধবীর বিয়েতে এসেছি, বান্ধবীর আপুর বিয়ে, সেই উপলক্ষে 2 দিনের জন্য এসেছি, বাড়িতে বলে এসেছি আমি এখানে থাকবো না, আমি মায়ের সাথে দেখা করতে চাই। প্লিজ ভাইয়া, আপনি আমাকে নিয়ে যাবেন মার কাছে। বাড়ি থেকে কোনোভাবে যোগাযোগ করতে দেয় না, একমাত্র আপনি, আর তখন উপায় নেই। ভাগ্যিস নাম্বারটা দিয়েছিলেন, তাই আমার বান্ধবী আমাকে পরামর্শ দিল আপনাকে ফোন করার। আর এই 2 দিন আমি মায়ের কাছে গিয়ে থাকতে চাই। ঠিক আছে, তুমি কোথায় আছো বলো, আমি ওখানে এক্ষুনি যাচ্ছি। আমি বিকেল 4টের সময় মধ্যমগ্রাম স্টেশনে অপেক্ষা করব। ঠিক আছে, তাই হবে। আসলে আলিশার বান্ধবী বড় আপুর বিয়ে ছিল। এমনিতে বাড়ি থেকে তার চাচি কোথাও যেতে দেয় না। এদিকে আলিশাকে পাত্রপক্ষ পছন্দ করে গেছে, কিছুদিন পর তার বিয়ে হবে। তাই আলিশা বিয়ে হয়ে গেলে আর তো যেতে পারবে না, তাই বান্ধবীর আপুর বিয়েতে সে যেতে চায়। তার বান্ধবীও তার চাচিকে অনেক বোঝালো, তারপর একটা ভালো ড্রেস দিল আলিশাকে, আর তার চাচিকে একটা ভালো শাড়ি দিল। বলল 2 দিন আগে আলিশাকে নিয়ে যাচ্ছে, আর বিয়ের দিন যেন সপরিবারে তারা যায়। সায়রা বেগম শাড়ি পেয়ে খুব খুশি হলো, আর সে রাজি হয়ে গেল। তখন আলিশা তার বান্ধবীর সাথে আলোচনা করে আর সজীবকে ফোন করে। ঠিক বিকেল 4টের মধ্যে সজীব মধ্যমগ্রাম স্টেশনে আসে। সজীবকে দেখে আলিশা বলল, ভাইয়া, আমি আর অপেক্ষা করতে পারছি না, আপনি চলুন আমাকে নিয়ে আমার মায়ের কাছে। আমি মাকে কবে দেখেছি আমার মনেই নেই, মায়ের কোনো কিছু আমাদের বাড়িতে নেই। সেদিন আপনি গিয়ে বললেন, তারপর থেকে মায়ের জন্য মনটা আমার অস্থির হয়ে যাচ্ছে। আলিশার কথা শুনে সজীব বলল, এত ব্যস্ত হতে হবে না, আমি যখন কথা দিয়েছি নিয়ে যাব তখন নিয়ে যাব। এখন বলো তুমি কি খাবে? ভাইয়া, আমার খেতে কিছু ইচ্ছে করছে না, আপনি আগে আমাকে মায়ের কাছে নিয়ে চলুন, আমি মাকে দেখব। বললাম তো, আমি কথা যখন দিয়েছি কথা আমি রাখবো। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু খাওনি। তুমি কি বিয়ে বাড়িতে যাওনি? না, আমি এখনো বিয়ে বাড়িতে পৌঁছাইনি, আর বিয়ে বাড়িতে আমি যাব না। পরশুদিন চাচির আসার কথা আছে, হয়তো পরশুদিন আমি চলে যেতে পারি। ওখান থেকে চাচিদের সাথে বাড়ি ফিরে যেতে হবে। আমার বান্ধবীর সব জানি, ও কিছু বলবে না। এই 2 দিন আমি মায়ের কাছে থাকবো। তারপর সজীবের অনুরোধে আলিশা হোটেলে বিরিয়ানি খায়। সজীব একভাবে আলিশার দিকে তাকিয়ে থাকে। আলিশা বিরক্ত হয়, সে বলে, ভাইয়া, এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? সজীব একটু অন্যমনস্ক ছিল, সে বলল, এই ড্রেস পরে তোমায় খুব ভালো লাগছে, তাই তাকিয়েছিলাম। ধন্যবাদ ভাইয়া, এই ড্রেস আমার বান্ধবী আমাকে গিফট করেছে ওর আপুর বিয়ে উপলক্ষে। ওরা তো অনেক বড় লোক, তাই আমি আসতে চাইনি। আর আবার চাচিও যদি আসতে না দেয়, সেজন্য চাচিকে খুশি করার জন্য একটা ভালো শাড়ি দিয়েছে। সজীব বুঝতে পারলো আলিশা মেয়েটা খুব সহজ সরল। তারপর আলিশাকে সজীব নিয়ে গেল তাদের বাড়িতে। সজীবের সাথে মেয়েটিকে দেখে তার মা আর আন্টি দুজনেই অবাক হয়ে গেল। জরিনা বলল, এই মেয়েটাকে তুই কি শেষ পর্যন্ত বিয়ে করে ফেলি? আমাদের একটু সুযোগ দিলি না? জরিনার কথায় সজীব আলিশা দুজনেই একটু অস্বস্তিতে পড়ে যায়। সজীব বলে, মা তুমি কি সব উল্টোপাল্টা কথা বলছো? তুমি এই মেয়েটাকে চিনতে পারছো না? তুমি ভালো করে দেখো তো মেয়েটাকে তুমি চিনতে পারো কিনা। সজীবের কথা জরিনা অনেকক্ষণ তাকিয়ে রইল, কিছু মনে করার চেষ্টা করলো, কিন্তু সে মনে করতে পারলো না। তখন সজীব বলল, তোমার মাথায় কিছু নেই, তুমি চিনতে পারবে না। তারপর শবনম বেগমের উদ্দেশ্যে বলল, দেখো আন্টি, তুমি এই মেয়েটাকে চিনতে পারো কিনা। মেয়েটার দিকে শবনম বেগম এক দৃষ্টিতে তাকিয়ে রইল, কিছু মনে করার চেষ্টা করলে কিছুই মনে করতে পারল না। সজীব বলল, বাহ আন্টি, নিজের মেয়েকে চিনতে পারলে না? আরে আলিশা তোমার মেয়ে। তারপর সজীব শবনম বেগমকে সবকিছু খুলে বলল। সব শুনে শবনম বেগম তার মেয়েকে জড়িয়ে ধরলো আর কান্না করতে করতে বলল, এতদিন তোর মায়ের কথা মনে হলো? মায়ের কথা কান্না করতে করতে আলিশা বলল, তুমি কেন মা আমাকে ওই জায়গায় রেখে এসেছিলে? তুমি যখন চলে এলে আমায় কেন নিয়ে আসোনি? আমার যে বাঁচতে ইচ্ছে করে না মা। কি অপরাধ করেছিলাম? বাবা চলে গেল, আর তুমিও জাহান্নামে আমাকে রেখে এলে। আমি ভালো নেই মা, ওরা ভালো নয়, ওরা আমার উপর খুব অত্যাচার করে। চাচি তোমার নামে উল্টোপাল্টা কথা বলে, দাদু আমাকে সব বলেছে। তোমার কোনো দোষ নেই, একমাত্র দাদু আমায় ভালোবাসতো,
দাদি আমায় দেখতে পারে না। দাদু মারা যাওয়ার পর আমার খুব কষ্ট হয়েছিল। জানো মা, চাচি আমার বিয়ে ঠিক করেছে তার খালাতো ভাইয়ের ছেলের সাথে। ছেলে মালয়েশিয়ায় থাকে। ওরা আমায় পছন্দ করে গেছে। সামনের মাসে বিয়ে, কিন্তু আমার বিয়ে করার ইচ্ছে নেই। আমার পড়াশুনো করে চাকরি করার ইচ্ছে। তারপরেই ভাইয়া যেদিন গেল সেদিন আমি ঠিক করে রেখেছিলাম যেভাবেই হোক আমি তোমার কাছে চলে আসব। সুযোগ এসে গেল আমার বান্ধবীর আবুর বিয়ে। সেই উপলক্ষে চাচি আমায় অনুমতি দিল, আর আমি সেই সুযোগটাকে কাজে লাগালাম। মা, আমাকে তোমার কাছে রেখে দাও না। আমি আর ওখানে ফিরে যেতে চাই না। মেয়ের কথা শবনম বেগম মেয়েকে জড়িয়ে ধরে বলল, চলে যখন এসেছিস আমি তোকে ওখানে যেতে দেব না। তোর 18 বছর বয়স হয়ে গেছে, তুই এখন সাবালিকা। যেহেতু বাবা বেঁচে নেই তাই তোর কাস্টাডি একমাত্র আমি পাবো। ওদের কোনো অধিকার নেই তোকে আটকে রাখার। আমি লড়াই করব ওদের সাথে, তোকে আর আমি ওখানে যেতে দেব না। এদিকে বিয়েবাড়িতে সায়রা বেগম তার স্বামী জাভেদ খান আলিশার বান্ধবী তনুকে জিজ্ঞাসা করলে সে সব বলে দেয়। জাভেদ খান সজীবদের বাড়িতে আর শবনম বেগমকে উদ্দেশ্য করে বলল, এই তুই কেন তোর মেয়েকে এখানে নিয়ে চলে এসেছিস? জাভেদের কথায় শবনম বেগম রেগে গেল আর বলল, বেশ করেছি। আমার মেয়ে 18 বছর হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক। তার ইচ্ছা আছে তার মায়ের কাছে থাকতেই পারে। তাছাড়া ওর বাবা নেই, ওই বাড়িতে ওর কোনো অধিকার নেই। তোরা কেন জোর করে আমার মেয়েকে ওখানে রেখে দিয়েছিলিস? লজ্জা করে না? আমি আর আমার মেয়ে তোদের কাছে পাঠাবো না। তোরা জানোয়া, তোরা আমার মেয়ে অনেক কষ্ট দিয়েছিস। তোদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবে না। শবনম বেগমের কথা আলিশার চাচা জাভেদ বলল, চরিত্রহীন মহিলা চরিত্র ঠিক নেই। তোর কাছে তোর মেয়ে কোনোদিনও থাকবে না। ওদের কথার মাঝে সজীব সেখানে বেরিয়ে আসা জাভেদকে উদ্দেশ্য করে বলল, এই আপনারা এখান থেকে চলে যান। এখানে এসে উল্টোপাল্টা কথা বলবেন না। তাছাড়া আলিশা আন্টির মেয়ে, আপনাদের কোনো অধিকার নেই ওকে আটকে রাখার। সজীবের কথায় রেগে যায় জাভেদ খান আর সে বলে, এই তুই কে এখানে কথা বলার? মামের সাথে আমরা কথা বলে বুঝে নেব। আরে চাচা, আপনি বুঝতে পারছেন না, এটা আমার বাড়ি। কথা আমি বলবো, আন্টির কেউ নেই। আমি আন্টির অভিভাবক। আলিশা যাবে না, আমি থানায় ফোন করছি। পুলিশের কথা বলতে ভয় পেয়ে যায়, বলল, দেখুন, আপনারা ঠিক কাজ করলেন না, এর ফল আপনারা পাবেন। আলিশার বিয়ে আমরা ঠিক করেছি, আর ওকে এখান থেকে নিয়ে যাব। আমাদের লোক আছে, আমরা পুলিশকে বলে এতদিন খাইয়ে পরিয়ে মানুষ করেছি, তার দাম নেই। আমাদের টাকা দিতে হবে। 18 বছর ধরে মানুষ করলাম, তার টাকা কে দেবে? জাভেদ খানের মুখ থেকে এই কথা শুনে সজীব বলল, এই জন্য আপনি ওর বিয়ে ঠিক করেছেন মাতাল চরিত্রহীন 16 বছরের বড় এক ছেলের বাবাকে। ঠিক আছে, আমিও দেখছি আপনাদের ক্ষমতা। তারপর ওরা চলে যায়। শবনম বেগম আলিশাকে ধরে আরো কান্নাকাটি করে আর বলে, আমি কতদিন আল্লাহকে ডেকেছি, হে আল্লাহ, আমি যদি জীবনে কখনো কারো ভালো করে থাকি, আমার সন্তানকে আমি যেন ফিরে পাই। আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আলিশা তার মায়ের কোলে মাথা রেখে কান্নাকাটি করছে। সেটা দেখে সজীব শবনম বেগমের উদ্দেশ্য বলল, আন্টি, আজকে কি রান্না হবে না? এক মেয়েকে পেয়ে আরেক ছেলেকে ভুলে গেছেন। ছেলেটা কি খাবে সেটা কি মাথায় নেই? সজীবের কথা শুনে শবনম বেগম বলল, সরি বাবা, ভুলে যাইনি। তোকে ভুলে যাওয়া সম্ভব নয়। তুই যে আমার কত বড় উপকার করেছিস সেটা তো আমি জানি। আল্লাহ তোর ভালো করবে। আমি এক্ষুনি রান্না চাপাচ্ছি। এদিকে সজীব আজকে ডিউটিতে এসেছে। সাহিল তার সাথেও দেখা করতে এসে বলল, সজীব, আজকে তুমি ডিউটি শেষে আমার সাথে দেখা করবে। কেন স্যার? আজকে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। সজীব যখন ডিউটি দিচ্ছিল ঠিক তখন তার ফোন আসে। আলিশা ফোন করেছে। সজীব ফোন রিসিভ করলো আর বলল, হ্যাঁ বলো আলিশা, কি জন্য ফোন করেছো? ভাইয়া, আন্টির শরীর খারাপ, জ্বর এসেছে, মাথা ঘুরে পড়ে গেছে। আপনি কোথায়? এক্ষুনি বাড়ি চলে আসুন। মায়ের শরীর খারাপ শুনে সজীবের মনটা খারাপ হয়ে গেল। আলিশাকে বলল, আমি যখন আসি তখন তো ভালোই ছিল। ঠিক আছে, তুমি ডাক্তারকে ফোন করে আসতে বলো, আমি কিছুক্ষণের মধ্যেই যাচ্ছি। কথাটা বলে সজীব ফোনটা কেটে দেয়। তারপর যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়ে সে সাহিল শিকদারকে ফোন করে আর বলল, স্যার, আমাকে ছুটি দিতে হবে। আমার মায়ের শরীর খারাপ। বাড়ি থেকে ফোন করেছিল, আমি বাড়ি যাব। ঠিক আছে, আমি লোক পাঠিয়ে দিচ্ছি, তুমি একটু ওয়েট করো, আমি 5 মিনিটের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। তোমার মায়ের কি হয়েছে?
খুব জ্বর, মাথা ঘুরে পড়ে গেছে। তারপর ছেলেটা আসতে সজীব বাড়ি চলে যায়। বাড়ি থেকে কাউকে দেখতে পায় না। সে আলিশাকে ফোন করে জানতে পারে তার মাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। সজীব হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। আলিশাকে দেখে সজীব জিজ্ঞাসা করে, মা কেমন আছে? আন্টিকে ভর্তি করা হয়েছে, জ্বর এসেছিল, আবার সেই সাথে প্রেশার কমে গিয়েছিল। এখন আন্টি ভালো আছে, ডাক্তার দেখেছে, এখন ঘুমাচ্ছে। কিছুক্ষণ পর জরিনার ঘুম ভাঙে। দেখলো সজীব তার মাথার কাছে বসে আছে। জরিনা বলল, তুই কখন এসেছিস? মা তুমি এরকম কেন? তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো না। তুমি জানো তোমার প্রেশার কত কমে গিয়েছিল? তুমি এত দুর্বল কেন? এগুলো ঠিক কাজ করছো না। তোমাকে এখন অনেক দিন বাঁচতে হবে মা। তুমি ছাড়া আর কে আছে বলো আমার? সজীবের কথা জরিনা হাসে আর বলে, আমি খাই তো আর কত খাবো, বেশি খেলে মোটা হয়ে যাব। জরিনা 2 দিন হসপিটালে ভর্তি ছিল। সজীব মায়ের কাছে ছিল। মাকে একটু ভালো করে তবে সে ডিউটিতে যায়। সজীবকে দেখে সাহিল শিকদার বলে, তোমার মা কেমন আছে সজীব? এখন ভালো আছে। জ্বর হয়েছিল আর প্রেশার কমে গিয়েছিল। মা মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তোমার তো ভাই বোন নেই, বাবা মা নেই, তা তোমার মায়ের একটু খেয়াল করো। তুমি ছাড়া মায়ের কে আছে বলো? স্যার। কালকে আমি একবার তোমাদের ওইদিকে যাব, তখন তোমার মাকে দেখে আসবো। ঠিক আছে স্যার। সজীবের বাড়ি ফিরতে একটু রাত হয়ে যায়। আলিশা দরজা খুলে দেয়। সজীবকে দেখে আলিশা বলল, বাড়ি ফিরতে এত দেরি হলো কেন? কোথায় গিয়েছিলেন? আলিশার কথায় সজীব হাসলো আর বলল, তুমি তো দেখছি এই বাড়ির গিন্নি হয়ে গেছো। এখন থেকেই আমার কাছ থেকে কৈফিয়ত চাইছো? ভবিষ্যতে দেখছি আমার কপালে কষ্ট আছে। ইচ্ছা আছে এ বাড়ির ঘূর্ণি হওয়ার। সজীবের এই কথা আলিশা লজ্জা পায়। সে শুধু বলে, আমি জানি না, খাবার টেবিলে ঢাকা আছে, খেয়ে নেবেন। আন্টি চিন্তা করছিল, তাই বললাম। শুধু আন্টি চিন্তা করেছিল, তুমি করনি? তারপর প্রসঙ্গ পাল্টে বলল, আমার বন্ধু ঈশানের সাথে অনেকদিন পর দেখা হয়ে গেল। ওর সাথে একটু আড্ডা দিচ্ছিলাম, তাই দেরি হয়ে গেছে। আর তুমি খেয়েছো? কি করে খাবো? আপনি আসছেন না। এখন আন্টির শরীর খারাপ। মা আবার আজকে তার এক বন্ধুর বাড়ি গেছে, আজ রাতে ফিরবে না। আর আপনি আসছেন না, তাই চিন্তা হচ্ছিল। ঠিক আছে, খাবার রেডি করো, আমি এক্ষুনি আসছি।